আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শাহাদাত হোসেন শুভ্র, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইসিস ক্লাসগুলো চলছে, ধারাবাহিক ক্লাসগুলো চলছে, তো ক্লাসগুলোর আজকের যে ধারাবাহিকতা সেটা হচ্ছে আমাদের ইংরেজি প্রথম পত্রের প্রিভিয়াস ইয়ার বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিসের উপর আমরা আজকে একটা ক্লাস নিব। তো ক্লাসটি খুবই ইন্টারেক্টিভ একটা ক্লাস হতে যাচ্ছে। আশা করি তোমরা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে ক্লাস জুড়ে থাকবে। আর আমাদের ক্লাসে আমরা চেষ্টা করব তোমাদেরকে কোশ্চেনের ধরন এবং একই সাথে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কীভাবে এসেছে এবং কোন কোন বোর্ডের জন্য কোন কোন টাইপের প্রশ্নগুলো বেশি দেখা যায়, এইভাবে হচ্ছে আমরা ব্যাপারগুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করব। সো আমরা ক্লাসটা শুরু করি। তোমরা আশা করছি ক্লাসটা শেয়ার করে দিবে এবং একই সাথে তোমরা কমেন্ট করে নিজেদের কলেজের নাম এবং কে কোথা থেকে ক্লাস করছো একটু কাইন্ডলি জানাবে। আমরা আশা করছি আজকে খুবই ইন্টারেক্টিভ একটি লাইভ ক্লাস আমরা নিতে পারবো। সো আমি শুরু করব, একটা মিনিট ওয়েট করবো জাস্ট বাকিদের জয়েন করার জন্য। আচ্ছা, আমরা শুরুতেই যে বিষয়টি খেয়াল করব, আমরা হচ্ছে আমাদের যেই মার্কস ডিস্ট্রিবিউশন, আমাদের কোশ্চেনে যে মার্ক ডিস্ট্রিবিউশন সেটা সম্পর্কে আমরা একটু বেসিক ধারণা নিব, এরপর হচ্ছে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাব। তো তোমরা হচ্ছে তোমাদের কলেজ লাইফ জুড়েই হচ্ছে পরীক্ষা দিয়েছো, যথেষ্ট পরিমাণ পরীক্ষা দিয়েছো। সো আশা করি মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে তোমাদের বেশ ভালোই আইডিয়া আছে। তো আমি চেষ্টা করব জিনিসটা আরেকবার একটু রিক্যাপ করে দেওয়ার জন্য। তো শুরুতেই আমরা দেখতে পাচ্ছি আমাদের সিন পার্ট থেকে হচ্ছে তোমাদের টেক্সচুয়াল যেই প্যাসেজ সেখান থেকে হচ্ছে তোমাদের কোশ্চেন হবে। সেখানে প্রথমেই হচ্ছে তোমার মাল্টিপল চয়েস কোশ্চেন, যেটাকে আমরা এমসিকিউ বলি। এমসিকিউতে হচ্ছে তোমার 0.5 করে 10টা এমসিকিউ থাকবে, যেটার জন্য হচ্ছে 5 মার্কস। আর তোমার এই সেম প্যাসেজটা থেকে মূলত হচ্ছে 1 নাম্বার কোশ্চেনে এ এবং বি দুইটা সেগমেন্ট থাকবে। এই সেগমেন্ট থেকে তোমার মাল্টিপল চয়েস কোশ্চেন বা এমসিকিউ যেটা সেটা থাকবে, এবং বি সেগমেন্ট থেকে তোমার শর্ট অ্যান্সার কোশ্চেন, যেটা হচ্ছে 3x5 অর্থাৎ 15 মার্কস তোমার থাকবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমার 3 মার্ক করে এরকম 5টা প্রশ্নের অ্যান্সার তোমাকে দিতে হবে। সো আশা করি তোমরা এই প্যাটার্নটার সাথে খুব ভালোভাবে পরিচিত, যেহেতু তোমরা বিগত সময়ে এই প্যাটার্ন ফলো করে অনেকগুলো এক্সাম দিয়েছো এবং কলেজের এক্সামগুলোতে অংশগ্রহণ করেছো। এরপরে আমরা দেখতে পাই আমাদের ইনফরমেশন ট্রান্সফার বা ফ্লো চার্ট। হ্যাঁ, তো আমরা যদি বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলোর বিবেচনায় কথা বলি, আমাদের হচ্ছে ইনফরমেশন ট্রান্সফারের প্রশ্ন আসার সম্ভাবনা তেমন একটা আমরা দেখতে পাই না। আমরা সবচেয়ে বেশি প্রবাবল যেই অপশনটা সেটা হচ্ছে ফ্লোচার্ট থেকে আসলে প্রচুর পরিমাণে প্রশ্ন হয়, অর্থাৎ ইনফরমেশন ট্রান্সফার আর ফ্লোচার্টের মধ্যে ফ্লোচার্টটাই আমরা বেশি পরিমাণে আসতে দেখি। সো আমরা আশা করছি তোমাদের পরীক্ষা আসলে ফ্লোচার্ট থেকেই প্রশ্ন হবে, এটা এরকম একটা আশা করছি। তো ফ্লোচার্টে হচ্ছে তোমার 5টা ফ্লোচার্ট, একটা ফ্লোচার্টের মধ্যে হচ্ছে প্রথম একটা তোমার অংশ করে দেওয়া থাকবে আর বাকি 5টা তোমাকে করতে হবে। সো 5টার জন্য হচ্ছে তোমার 5 মার্কস। এরপরে হচ্ছে আমাদের সামারি রাইটিংয়ের ক্ষেত্রে তোমার এটার হচ্ছে একটা সিন প্যাসেজ থেকেই আসবে, আর সামারিতে হচ্ছে তোমার টোটাল 10 মার্কস। তো সিন প্যাসেজ থেকে একটা সামারি আসবে, একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেটা থেকেই তোমার হচ্ছে সামারিটা তোমাকে লিখতে হবে, যেটার জন্য তুমি 10 মার্কস পাবা। এরপর হচ্ছে তোমার উইথ ক্লুজটা হচ্ছে ফুললি আনসিন থাকবে, যেখানে হচ্ছে তোমার 10টা ব্ল্যাঙ্ক স্পেস থাকবে। ওই 10টা ব্ল্যাঙ্ক স্পেসে তোমার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট যে ওয়ার্ডগুলো, সেই ওয়ার্ডগুলো দিয়ে তোমাকে ফিল আপ করতে হবে। সো এটার জন্য হচ্ছে 0.5 করে তোমার 10টা প্রশ্ন থাকবে, আর হচ্ছে এটার জন্য তোমার 5 মার্কস। এরপর হচ্ছে উইদাউট ক্লুজ, যেটাও আনসিন। উইদাউট ক্লুজের মধ্যে তোমার কোনো বক্স করে বা কোথাও হচ্ছে তোমাকে কোনো অপশন বা ক্লু দেওয়া হবে না, সেখানে হচ্ছে তোমাকে অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডগুলো হচ্ছে সাজাতে হবে। তবে একটা কথা বলে রাখি, উইদাউট ক্লুজের ক্ষেত্রে তোমরা অনেক সময় নার্ভাস হও যে ভাইয়া উইদাউট ক্লুজের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সবার অ্যান্সার মিলে না, বা কিছু কিছু ওয়ার্ডের হচ্ছে সিনোনিমাস ওয়ার্ডগুলো দিয়েও অ্যান্সার হয়। তো উইদাউট ক্লুজের ক্ষেত্রে মানে একটা অ্যান্সারই যে হবে এটা ছাড়া আর অ্যান্সার হবে না, এরকম একটা ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। তোমরা অনেক সময় যে কাজটা করো, পরীক্ষার হল থেকে বেরোয় প্রথমে হচ্ছে বন্ধুবান্ধবের সাথে মেলাও, এরপর হচ্ছে নার্ভাস হয়ে যাও, কিন্তু এটা না। উইদাউট ক্লুজের ক্ষেত্রে তুমি যদি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইউজ করো এবং তোমার হচ্ছে গ্রামাটিক্যাল যে স্ট্রাকচার এবং ওভারঅল সব কিছু অনুযায়ী তোমার ওয়ার্ডটা যদি ঠিক হয়, তাহলে হচ্ছে যেই ওয়ার্ডটা হচ্ছে অ্যান্সারে বেশি গ্রহণযোগ্য, এটার সিনোনিমাস বা এই টাইপের অ্যান্সারও কিন্তু মাল্টিপল অ্যান্সারও কিন্তু গ্রহণযোগ্য হতে পারে উইদাউট ক্লুজের ক্ষেত্রে। তাহলে উইদাউট ক্লুজের ক্ষেত্রে কিন্তু হিউজ একটা মার্কস, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্কস করে টোটাল 10 মার্ক। এরপর হচ্ছে রিয়ারেঞ্জিংটা তোমরা ছোটোবেলা থেকেই করে আসছো। রিয়ারেঞ্জিংয়ের জন্য হচ্ছে তোমার 10 মার্কস থাকবে। আর এরপরে যদি আমরা রিটেন পার্টটা নিয়ে একটু কথা বলতে যাই, আমি একটু কথা বলবো। রিটেনের ক্ষেত্রে তোমার হচ্ছে গ্রাফ অ্যান্ড চার্ট থাকবে। তো গ্রাফ অ্যান্ড চার্ট বলতে শুধু তোমার হচ্ছে যে লাইন গ্রাফ থাকবে বা বার গ্রাফ থাকবে এরকম না, এখানে হচ্ছে তোমার পাই চার্টও থাকতে পারে। সো বিভিন্ন ধরনের গ্রাফ চার্ট আসতে পারে, আমরা ক্লাসে এটা নিয়ে ডিসকাস করবো, সমস্যা নেই। এটাতে হচ্ছে তোমার 15 মার্কস, হুইচ ইজ এ হিউজ মার্ক, যেটা হচ্ছে মানে একটা প্রশ্নে হচ্ছে তোমার 15 মার্ক কন্টেন্ট করছে, যেখানে তোমার সিন কম্প্রিহেনশনে দেখা যাচ্ছে যে বেশ কয়েকটা আইটেম মিলে 15। সো এখানে গ্রাফ চার্টটা কিন্তু তোমার বিশাল একটা মার্ক ক্যারি করছে। সো এই জিনিসটা তোমাকে একটু খেয়াল করতে হবে। এরপরে যদি আমরা দেখি আমাদের যে স্টোরি রাইটিং, হ্যাঁ,
তো তোমাদের স্টোরি রাইটিং তোমরা হচ্ছে সেই ক্লাস 6 থেকে স্টোরি লিখে আসতেছো, তবে তোমার এইচএসসি লেভেলের যে স্টোরিগুলো সেগুলো হচ্ছে অনেকটা ক্রিয়েটিভ বেস হয়। সো তোমাদের স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে তোমাদের হচ্ছে একটা কি বলবো, অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে স্টোরিটা লিখতে হবে, যেটার জন্য হচ্ছে তুমি 15 মার্কস পাবা। এরপর হচ্ছে ইনফর্মাল লেটার, যেটা আমরা হচ্ছে নর্মালি ইনফর্মাল লেটারগুলো লিখে রাখি, যেখানে হচ্ছে তোমার ইনফর্মাল লেটার বা ইনফর্মাল ইমেল, মোটামুটি এগুলার হচ্ছে কন্টেন্টগুলো সেম, কিন্তু হচ্ছে টাইপটা একটু ডিফারেন্ট ইনফর্মাল লেটার আর ইমেলের মধ্যে। সো আমি খুব বেশি কথা বাড়াবো না, এই সিম্পলি বলবো যে হচ্ছে তোমার রিডিং পার্টের মধ্যে হচ্ছে টোটাল 16 মার্কস কন্টেন্ট করে, আর হচ্ছে রাইটিংয়ের মধ্যে হচ্ছে 40 মার্কস, যেটার মধ্যে গ্রাফ চার্ট থেকে 15, স্টোরি রাইটিং থেকে 15, আর হচ্ছে ইনফর্মাল লেটার থেকে হচ্ছে তোমার 10 মার্কস। তো আশা করি মার্ক ডিস্ট্রিবিউশনটা বুঝতে পেরেছো। এর মধ্যে আমি হচ্ছে বলবো তোমরা হচ্ছে যারা যারা এখনো ক্লাসে জয়েন করোনি, মানে যারা যারা এখনো জয়েন করেনি তাদেরকে অবশ্যই ক্লাসে আসতে বলবে, কারণ আজকে হচ্ছে আমরা একই সাথে আমরা চেষ্টা করব ক্লাসটাকে খুবই প্রোডাক্টিভ ওয়েতে নেওয়ার জন্য। কারণ হচ্ছে আমাদের কোয়েশ্চেন অ্যানালাইসিস করলে সবচেয়ে বেশি যেই তোমার উপকারটা হবে সেটা হচ্ছে তুমি বিগত বছরের কোয়েশ্চেনের কোন কোন পার্টগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা তোমার বুঝতে সুবিধা হবে। বুঝতে সুবিধা হলে তোমার হচ্ছে পড়ার বোঝাটা অনেকটা কমে আসবে, কারণ তুমি বুঝতে পারবে যে কোন কোন পার্টের উপর তোমার বেশি ফোকাস করতে হবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে আমাদের মেইন অংশে চলে যাব। আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা আশা করি বুঝতে পারছো। তাও তোমাদের বুঝতে যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই হচ্ছে কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দেবে। এরপর হচ্ছে আমরা আমাদের নেক্সট পার্টে চলে যাবো। আমরা হচ্ছে তোমাদের যে রিভাইজ বা শর্ট সিলেবাসটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। আমি সবসময় একটা কথা বলি যে প্ল্যানিং ইজ 80% অফ দ্য ওয়ার্ক। হ্যাঁ, কারণ হচ্ছে তুমি প্ল্যানিংটা যদি ঠিকভাবে করতে পারো তোমার কাজটা হচ্ছে অনেকাংশে চাপ কমে যাবে। সো তোমাকে হচ্ছে সিলেবাসটা বুঝতে হবে, সিলেবাসটা বুঝে হচ্ছে তোমার রিডিং পার্টগুলোর জন্য হচ্ছে তোমার সিন অ্যান্ড সিন বা হচ্ছে এই যে তোমার সামারি রাইটিং আসবে, তারপরে হচ্ছে তোমার ফ্লো চার্ট আসবে, তারপরে হচ্ছে তোমার কোয়েশ্চেন অ্যান্সার আসবে, এমসিকিউ আসবে। সো ওভারঅল সব কিছুর জন্য তোমাকে যদি সিলেবাসটা যদি তুমি ভালো মতো বুঝতে পারো এবং সেটার আলোকে বিগত প্রশ্নগুলোর ব্যাপারটা যদি তুমি অ্যানালাইসিস করতে পারো তাহলে তোমার জন্য খুবই ইজি হবে। সো আমি শুরুতেই তোমাদের জন্য একটা ভালো খবর নিয়ে শুরু করছি। সেটা হচ্ছে তোমার যেই তোমাদের হচ্ছে প্রথম ইউনিটটা হচ্ছে পিপল অর ইনস্টিটিউশন মেকিং হিস্ট্রি, যেটার মধ্যে হচ্ছে প্রথম পার্টে দ্য আনফরগেটেবল হিস্ট্রি। তোমরা জানো দ্য আনফরগেটেবল হিস্ট্রিতে হচ্ছে শেখ মুজিবুর রহমানের একটা স্পিচ দেওয়া আছে। তো আমি একটা খুশির খবর দিয়ে শুরু করছি, তোমরা চাইলে এটা লেস ইম্পর্টেন্ট হিসেবে ধরে স্কিপ করতে পারো। এরপর হচ্ছে আমরা নেলসন ম্যান্ডেলার পার্টটাতে আসি, ফ্রম অ্যাপার্থেড ফাইটার টু প্রেসিডেন্ট, যিনি হচ্ছে সাউথ আফ্রিকাকে বর্ণবাদের শেকল থেকে বা শৃঙ্খল থেকে মুক্তি করার জন্য হচ্ছে তিনি সারা জীবন লড়ে গেছেন। এই প্যাসেজ বা হচ্ছে এই আমাদের লেসনটা খুবই ইম্পর্টেন্ট। এটা থেকে আসলে প্রত্যেক বোর্ডে আমরা কম বেশি প্রশ্ন হতে দেখি। এটার পাশাপাশি হচ্ছে তোমার এই যে সামারিগুলোতেও প্রশ্ন হয়, ফ্লোচার্টের সেগমেন্টটাতেও প্রশ্ন হয়, আর কোয়েশ্চেন অ্যান্সার বা হচ্ছে তোমার 1 নম্বর কোয়েশ্চেনের যে এ বি সেকশন এটার জন্য যে প্যাসেজটা সেখান থেকে তো অবশ্যই প্রশ্ন হয়, তোমরা দেখেই থেকেছো বিগত বছরের প্রশ্নগুলোতে। এরপর হচ্ছে আমাদের 2 women, যে হচ্ছে আমাদের হচ্ছে কল্পনা চাওলা, তারপর হচ্ছে তোমার ভ্যালেন্টিনা তেরেস্কোভা, এই জিনিসগুলো যে আছে 2 women-এর লেসনটাতে, এটাও হচ্ছে আছে। আমাদের হচ্ছে ইউনিট 2-তে আছে ড্রিমস। তো আমি এখানে তোমাদেরকে ইউনিট বেসড কিছু কিছু লেসনের কথা বলবো, যে লেসনগুলো হচ্ছে তোমার কোন কোন পার্টের জন্য ইম্পর্টেন্ট। আমি অবশ্যই মার্ক করে লিখছি না, আমি মুখে বলছি। তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসার চেষ্টা করবে, অথবা তোমাদের যে ইংলিশ ফর টুডে টেক্সট বুকটা আছে সেই বইটা সাথে রাখার চেষ্টা করবে, যাতে হচ্ছে আমি যেগুলো ইম্পর্টেন্ট বলবো তোমরা একটু ট্রাই করবে কোন কোন পার্টের জন্য ইম্পর্টেন্ট বলি সেগুলো একটু হচ্ছে সাইড নোট করে রাখতে, যাতে হচ্ছে তোমার পরবর্তীতে হচ্ছে প্রিপারেশন নেওয়াটা ইজি হয় এবং তোমার হচ্ছে চাপ কমে। সো সেই জন্য হচ্ছে আমরা চেষ্টা করবো একটু হচ্ছে কোন কোন ব্যাপারগুলো ইম্পর্টেন্ট আর কোনগুলো লেস ইম্পর্টেন্ট একটু বোঝা ট্রাই করবো। এরপরে হচ্ছে আমাদের ড্রিমের মধ্যে আমরা হচ্ছে ড্রিম পোয়েম দেখতে পাই। তোমার হচ্ছে ড্রিম পোয়েম হচ্ছে ডিএইচ লরেন্স আর হচ্ছে ল্যাংস্টন হিউজেস। ড্রিম পোয়েম নিয়ে একটু পরে কথা বলছি। হোয়াট ইজ আ ড্রিম, প্রথম হচ্ছে আমাদের যে লেসনটা, তো হচ্ছে ড্রিম পোয়েমের আগে আমাদের হোয়াট ইজ আ ড্রিমের যে ডেফিনেশন নিয়ে টোটাল একটা তোমার হচ্ছে প্যাসেজ আছে, সেই লেসনটা হচ্ছে আমাদেরকে বেশ ভালো মতন পড়তে হবে। কজ এখান থেকে তোমার প্রায় সময় আমরা দেখি সামারিতে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে, আবার এখান থেকে তোমার একই সাথে 1 নম্বরের প্রশ্ন আসে। সো ড্রিম পোয়েমটা আমি বলবো, হোয়াট ইজ আ ড্রিম, যে এই লেসনটা হচ্ছে তোমার মোটামুটি সবগুলো পোর্শনের জন্যই ইকুয়ালি ইম্পর্টেন্ট, মানে রিডিং কম্প্রিহেনশনের যে সাইটগুলো আসবে সেগুলোর জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে তোমার ড্রিম পোয়েমসের যে হচ্ছে বললাম এই যে
হোল ফাস্ট টু ড্রিমস, হ্যাঁ, তারপর হচ্ছে আরও একটা পোয়েম আছে। তো ড্রিম পোয়েমসের মধ্যে তোমরা ডিএস লরেন্স আর ল্যাংস্টন হিউজেসের দুইটা খুবই পপুলার পোয়েম দিয়ে আছে, মাই ব্যাড, পোয়েম দিয়ে আছে। সো এই দুইটা পোয়েম তুমি হচ্ছে একটু ভালো মতন পড়বে এবং এগুলো থিমগুলো একটু বোঝা ট্রাই করবে, ঠিক আছে? তো পোয়েমের থিমগুলো যদি তুমি ভালো মতন অ্যানালাইসিস করো তাহলে হচ্ছে তোমার খুব ইজিলি যদি তোমার হচ্ছে পোয়েমগুলো সম্পর্কে প্রশ্ন আসে তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা। একই সাথে এটা তোমার হচ্ছে পোয়েমের থিমগুলো তোমার একাডেমিকের জন্য পড়ে রাখা জরুরি। এর পাশাপাশি কিন্তু যারা হচ্ছে আমি আশা করছি এখানে বেশিরভাগই ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থী, তারপরে তোমরা যারা বি ইউনিটে পরীক্ষা দিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে কিন্তু তোমার হচ্ছে এই যে ড্রিম পোয়েমগুলো বা এগুলোর থিম থেকে প্রশ্ন আসা কিন্তু খুবই কমন একটা ব্যাপার, হ্যাঁ, এখান থেকে প্রশ্ন আসতেই পারে। সো তোমরা চেষ্টা করবে হোয়াট ইজ এ ড্রিম এটা হচ্ছে তোমার সবগুলো সেগমেন্টের জন্য ইকুয়ালি পড়ার চেষ্টা করবে। অ্যান্ড হচ্ছে ড্রিম পোয়েমটা যে দুইটা পোয়েম আছে এই দুইটা পোয়েম হচ্ছে ডিএস লরেন্স আর ল্যাংস্টন হিউজেসের, তোমার ড্রিম পোয়েমগুলো একটু ভালো মতন পড়ার চেষ্টা করবে। তারপর হচ্ছে আই হ্যাভ আ ড্রিম, যেটা তোমরা পড়েছই, হ্যাঁ। তারপর হচ্ছে এই যে লাস্ট পোর্শনটা লেসন 3 ড্রিম পার্টটা, এটা থেকেও কিন্তু তোমার হচ্ছে আসতে দেখা যায় যে ফ্লো চার্টটা আসতে দেখা যায়। আর হচ্ছে তোমার কোয়েশ্চেন অ্যান্সার বা ফার্স্ট যেই 1 নম্বরে হচ্ছে দুইটা এ বি সেগমেন্ট, এই দুইটা সেগমেন্টের প্রশ্ন আসতে কিন্তু দেখা যায়। তো আমরা হচ্ছে দুইটা ইউনিট নিয়ে কথা বললাম। এবার হচ্ছে আমরা 3 লাইফস্টাইলের কথা বলবো, ম্যানার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এটিকেট নেটিকেট, তারপর ফুড ট্রেন্ড, ফিটনেস, স্পেন্ডিং, অনেকগুলাই আছে। তো এগুলোও তোমরা দেখবে। কিন্তু আমি যেটা বললাম যে ইউনিট 1-2 ক্ষেত্রে যেই গুলো হচ্ছে আমি বুঝালাম যে কোনটা কোন পার্টের জন্য ইম্পর্টেন্ট, এগুলো আশা করি একটু নোটিস করবে, হ্যাঁ। ওকে, এরপরে হচ্ছে আমরা 4 নাম্বার ইউনিটে আসি। 4 নাম্বার ইউনিটের ক্ষেত্রে আমরা প্রথমেই দেখতে পাই আমাদের হচ্ছে যে হচ্ছে অ্যাডোলেসেন্স পার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। এটা একই সাথে তোমার হচ্ছে তোমার সিন কম্প্রিহেনশনের যে কোয়েশ্চেন টাইপগুলো সেগুলোর জন্য ইম্পর্টেন্ট। আবার এটার পাশাপাশি কিন্তু এটা হচ্ছে তোমার সামারির যে সাইডটা সেটা থেকেও অ্যাডোলেসেন্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে তোমার দ্য স্টর্ম অ্যান্ড স্ট্রেস অফ অ্যাডোলেসেন্স এই পার্টটা আছে। এরপর হচ্ছে অ্যাডোলেসেন্স অ্যান্ড সাম রিলেটেড প্রবলেমস ইন বাংলাদেশ। তারপরে তোমরা দেখবে যে হচ্ছে কেন বাচ্চারা হচ্ছে স্কুল পছন্দ করে না, হোয়াই ডাজ আ চাইল্ড হেট স্কুল। এরপরে তোমরা খুবই ফেমাস একটা পড়েছো দ্য স্টোরি অফ শিল্পী, যেখানে শিল্পী হচ্ছে তার আফটার ম্যারেজ লাইফ নিয়ে লেখা আছে, যেখানে আমাদের সোসাইটিতে প্রচলিত অনেকগুলো সমস্যা, অনেকগুলো রিউমার, অনেকগুলো কুসংস্কার যেগুলো হচ্ছে বর্তমানে বিশেষ করে হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলের সাইডগুলোতে অনেক বেশি প্রচলিত, হ্যাঁ। তো এগুলা একদমই মানে চলে গিয়েছে এমন না, এখনও কিন্তু এগুলো অনেক প্রচলন রয়েছে। সো এটা থেকে সচেতন করার জন্য আমাদেরকে স্টোরি অফ শিল্পীটা আমাদের এখানে টেক্সট বুকে ইনক্লুড করা হয়েছে। তো স্টোরি অফ শিল্পীটা থেকে প্রশ্ন আসে, হ্যাঁ, স্টোরি অফ শিল্পীটা থেকেও কিন্তু প্রশ্ন এসে থাকে। তারপরে হচ্ছে সে নো টু বুলিং। সো এগুলোর থেকে আমি বলবো তোমার অ্যাডোলেসেন্স যে পার্টগুলো সেগুলো ভালো মতন একটু দেখার চেষ্টা করবে, কারণ এগুলো তোমার সবগুলো পার্টের জন্যই মোটামুটি ইম্পর্টেন্ট বলা যায়। তাইলে আমরা হচ্ছে লেটস মুভ অন টু ইউনিট 5, যেখানে ইউথফুল অ্যাচিভার্স, যেখানেও আমি খুবই তোমাদের একটা আনন্দের খবর দিয়ে শুরু করবো যে লেসন 1টা তোমার পড়ার দরকার নেই। লেসন 1টা তুমি লেস ইম্পর্টেন্ট হিসেবে না পড়লেও পারো, যেখানে শেখ কামাল লাইফ অফ অ্যান অ্যাচিভার, এটা আমরা আপাতত স্কিপ করতে পারি। এরপরে অ্যাফেকশনেট, লাইভলি অ্যান্ড অলওয়েজ স্মাইলিং শেখ কামাল গোজ দ্য সেম, যে এটাও তুমি লেস ইম্পর্টেন্ট হিসেবে ধরে নিতে পারো। যাই হোক, দুইটা একই সাথে খুশির খবর দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা আসি ব্রোজেন দাস সম্পর্কে তোমরা টুকটাক পড়েছো যে সে কীভাবে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছে এবং তার হচ্ছে যে স্ট্রাগেলের অবস্থাগুলো, তার হচ্ছে এই যে কঠিন মোমেন্টে হাল ধরে রাখার যে অবস্থাগুলো সেগুলো সম্পর্কে কিন্তু এখানে লেখা আছে যে সে কত কষ্টে ইংলিশ চ্যানেলটা পাড়ি দিয়েছে এবং সেটা সে কী স্ট্রাগল ফেস করেছে, এই ব্যাপারগুলো কিন্তু এখানে লেখা আছে। এরপর হচ্ছে তোমার স্কেলিং আ মাউন্টেন পিক অর রাইডিং ইউর ড্রিম, হ্যাঁ, এই পার্টটা আছে। আর লাস্টে হচ্ছে আমাদের আনবিটেন গার্লস, যেখানে হচ্ছে আমাদের বাংলাদেশের মেয়েরা হচ্ছে যে তাদের যে এগিয়ে যাওয়ার বিষয়গুলো সেগুলো হচ্ছে আমরা এই লেসনটাতে দেখতে পাই। সো এখানে তোমাদেরকে যা বলবো যে এইখানের মধ্যে এই যে প্রথম দুইটা লেসনের কথা বললাম, এই দুইটা তুমি লেস ইম্পর্টেন্ট হিসেবে ধরে নিতে পারো, ভাইয়া বলছি। কিন্তু এরপরে যেগুলো আছে ব্রোজেন দাস আর আনবিটেন গার্লস, স্কেলিং আ মাউন্টেন পিক টু রাইডিং ইউর ড্রিম, এই দুটোর মধ্যে তুমি ব্রোজেন দাস আর আনবিটেন গার্লসটা একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়বে। তোমাদেরকে আরেকটা কথা বলি, তোমরা সবসময় চেষ্টা করবে বোর্ড কোয়েশ্চেনগুলো সলভিংয়ের পাশাপাশি কলেজ বা হচ্ছে ক্যাডেট কলেজের প্রশ্নগুলো একই সাথে সলভ করার জন্য তোমরা কোয়েশ্চেনের টাইপগুলো, প্যাটার্নগুলো দেখবা। নট নেসেসারিলি তোমাকে হচ্ছে সবগুলো প্রশ্নই ভালো মতন প্র্যাকটিস করে যেতে হবে, এতটুকু সময়ও থাকে না আমরা জানি। যেহেতু হচ্ছে ইংলিশ একটা কম্পালসারি সাবজেক্ট, এছাড়াও তোমাদের আরও গ্রুপ সাবজেক্টও আছে। তো ইংলিশের দিকে যদি ফোকাস করার জন্য আমি স্পেসিফিক্যালি তোমাদেরকে এই মোমেন্টে এসে কিছু পরামর্শ দিতে চাই, সেক্ষেত্রে অবশ্যই বলবো তুমি হচ্ছে
যেই ব্যাপারগুলো বলেছি আমি আসলে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে এটার বেসিসে বলেছি, তোমরা সামনে দেখতেও পাবে যে আমি কেন বলেছি কোনগুলো ইম্পর্টেন্ট আর কোনগুলো লেস ইম্পর্টেন্ট। সেগুলো হচ্ছে আমাদের এই পার্সপেক্টিভগুলো চিন্তা করে আমাদেরকে হচ্ছে যে কলেজ প্রশ্ন, বোর্ড প্রশ্ন এবং ক্যাডেট কলেজের প্রশ্ন সবগুলো প্রশ্নই আমাদেরকে একটু টাচ করে যেতে হবে, যাতে আমরা পরীক্ষায় হচ্ছে কোশ্চেনের স্ট্যান্ডার্ডটা যদি একটু টাফ হয়ে যায় সেক্ষেত্রেও যাতে আমরা এই জিনিসটা হচ্ছে ভালো করে আসতে পারি আর কি। ওকে, তো আমরা হচ্ছে ইউনিট 4 আর ইউনিট 5, হ্যাঁ, অ্যাডোলেসেন্স আর হচ্ছে ইউথফুল অ্যাচিভার্স, দুইটা পার্টি আমরা দেখলাম। এরপরে লেটস মুভ অন টু ইউনিট 6। ইউনিট 6-এর মধ্যে আমরা রিলেশনশিপ সম্পর্কে পড়েছি, এটা সম্পর্কে তোমরা পড়েছো। রিলেশনশিপের দুইটা লেসন সম্পর্কে আমি বলবো, যে হচ্ছে প্রথম হচ্ছে ফ্যামিলি রিলেশনশিপ আর লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ। তো এই দুইটার মধ্যে আমার কাছে মনে হয় যে তোমাদের যে পুরো টেক্সট বুক এবং এটার যে রিভাইজ বা শর্ট সিলেবাস, সেটার মধ্যে সবচেয়ে বেশি ইজি ল্যাঙ্গুয়েজে এই দুইটা লেসন লেখা আছে। তো তুমি চাইলে খুব ইজিলি এই দুইটা পড়ে শেষ করে ফেলতে পারো। এখানে হচ্ছে খুব মানে টাফ কোনো ওয়ার্ডও ইউজ করা হয়নি, সবচেয়ে ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজে এই দুইটা লেখা আছে এবং পড়ে তুমি বেশ ভালো লাগবে তোমার। তো ফ্যামিলি রিলেশনশিপ, লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ এগুলো একটু দেখতে পারো। এগুলোর মধ্যে হচ্ছে তোমার ফ্লো চার্ট বা সামারির জন্য এগুলোকে একটু দেখতে পারো। তারপর হচ্ছে আমি প্রায় সময় যখন অফলাইনে পড়াই তখন আমার বেশিরভাগ স্টুডেন্ট জিজ্ঞেস করে যে ভাই বা স্যার এই মাদার ইন ম্যানভেল এটা হচ্ছে বুঝতে একটু সমস্যা হয়। তো এটা আসলেই মানে হচ্ছে জেরিকে নিয়ে লেখা এবং হচ্ছে একজন রাইটারকে নিয়ে লেখা। সো জেরি ক্যারেক্টারটা সম্পর্কে জানতে হলে এবং রাইটারের ক্যারেক্টারটা সম্পর্কে জানতে হলে তোমাকে এটা একটু পড়তে হবে। সো এখান থেকেও প্রশ্ন আসে, এটা একই সাথে তোমার জন্য ইম্পর্টেন্ট। এবং এর পরবর্তীতে যারা হচ্ছে বি ইউনিটের জন্য পরীক্ষা দিবে, হ্যাঁ, যদিও তোমরা হচ্ছে কমার্সেরই বেশিরভাগ স্টুডেন্ট এখানে যুক্ত আছো আমি জানি, বি ইউনিটের জন্য যারা হচ্ছে পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু এটা মাদার ইন ম্যানভেলতে দেখা একটু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমি যেটা বললাম ফ্যামিলি রিলেশনশিপ, লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ, এই দুইটা পার্ট হচ্ছে তুমি তোমার একই সাথে হচ্ছে তোমার সামারি এবং হচ্ছে তোমার 1 নম্বর কোশ্চেন, এই দুটো কোশ্চেনের জন্য দেখতে পারো। ঠিক আছে, আর মাদার ইন ম্যানভেলটা তুমি একটু ভালো করে পড়বে। এটা তোমার এইচএসসিতে মোটামুটি লাগবে, কিন্তু অ্যাডমিশনে যারা হচ্ছে তোমার হচ্ছে বি ইউনিট বা এই টাইপের ইউনিটগুলোতে, সোশ্যাল সায়েন্সের ইউনিটগুলোতে এক্সাম দিবে তাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই মাদার ইন ম্যানভেলটা একটু প্রয়োজন হতে পারে। এরপর হচ্ছে আমরা আসি যে ইউনিট 7 হিউম্যান রাইটস। হিউম্যান রাইটস নিয়ে আমরা একটু কথা বলবো। হিউম্যান রাইটসের এখানে দুইটা পার্ট আছে। একটা হচ্ছে আর উই অ্যাওয়ার অফ দিস রাইটস, আমাদের রাইটগুলো সম্পর্কে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে যে রাইটগুলো সম্পর্কে আমরা কি জানি কি না। এখানে কিছু রাইট নিয়ে কথা বলা হয়েছে যেগুলো হচ্ছে আমাদের বইতে খুব ইজিলি, খুব শর্টভাবে দেওয়া আছে। এটা আসলে খুব বড় কোনো লেসন না। এখানে দুইটা পার্ট আছে, দুইটা পার্টে এই জিনিসটাকে ভাগ করা হয়েছে, সো এটা একটু পড়ে নিতে পারো। এরপরে আমি বলবো যে হচ্ছে হিউম্যান রাইটস চ্যাপ্টারের মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ হচ্ছে আমেরিগো আর স্ট্রিট চাইল্ড। আমেরিগো আর স্ট্রিট চাইল্ডের মধ্যে হচ্ছে তোমার যে তোমার হচ্ছে আমেরিগো নামে ছেলেটা, যে ছেলেটা তার স্ট্রাগল এবং তার বাবা মা বা ওভারঅল তার ফ্যামিলির স্ট্যান্ডটা কী ছিল তার এই যে স্ট্রিট চাইল্ড হওয়ার পেছনে, বা তার লাইফটা কীভাবে কাটে, স্ট্রিট চাইল্ডের লাইফটা কীভাবে কাটে, এটা হচ্ছে আমরা এই লেসনটার মধ্যে আমরা দেখতে পাই। সো আমরা আমেরিগো নিয়ে আমাদের মোস্ট প্রবলি এই স্লাইডে আমাদের প্রশ্ন আছে, সো আমরা আমেরিগোটা তখন একটু দেখে নিব। ঠিক আছে, তো আমি বলবো এটার মধ্যে আমেরিগোটাকে একটু ভালো করে দেখো। আমেরিগো থেকে তোমার হচ্ছে প্রায় টাইম হচ্ছে সামারি আসতে দেখা যায় এবং হচ্ছে 1 নম্বর প্রশ্নের জন্য এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আমরা হচ্ছে লেটস মুভ অন টু ইউনিট 9, যেখানে হচ্ছে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে আমি প্রথমেই উল্টা দিক থেকে একটু কথা বলি, যেটা হচ্ছে ইকো ট্যুরিজম। ইকো ট্যুরিজমটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ইকো ট্যুরিজমটা হচ্ছে টিপিক্যাল ধারার যে ট্যুরিজম আছে সেটার বাইরে, হ্যাঁ, যেটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি ট্যুরিজম। তো ইকো ট্যুরিজমের এখানে ভালো মন্দ দিক নিয়ে আলোচনা করা আছে, তো এটা হচ্ছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এটা শুধু যে ফার্স্ট পেপারে সেটা আমি বলবো না। ইকো ট্যুরিজম সম্পর্কে যদি তোমার ধারণা থাকে, এটা তোমার অনেক ক্ষেত্রে দেখা যায় কি কিছু আনসিন পার্ট চলে আসে যেগুলো এটার সাথে রিলেটেড। অনেক সময় আমরা বিগত 2-1টা প্রশ্নে আমি অ্যানালাইসিস করতে দেখেছি, সেটা হচ্ছে ইকো ট্যুরিজম থেকে মাঝে মাঝে হচ্ছে তোমার বিভিন্ন জায়গায় তোমার বিভিন্ন প্যারাগ্রাফ রাইটিং বা হচ্ছে তোমার হচ্ছে রাইটিংয়ের ক্ষেত্রে সেটা কিন্তু প্রয়োজন হতে পারে। তো তোমার ইকো ট্যুরিজমটা একটু পরে রাখবে। এরপর হচ্ছে অ্যারাইভিং দ্য অরিয়েন্ট আর হচ্ছে ট্রাভেলিং টু এ ভিলেজ ইন বাংলাদেশ, যেখানে হচ্ছে তুমি বিদেশিরা হচ্ছে বাংলাদেশে ট্রাভেল করলে বা হচ্ছে বাংলাদেশের যারা আছে তাদের রিয়াকশনটা কেমন হয় বা ওভারঅল এই বিষয়গুলো নিয়ে লেখা আছে। তো হচ্ছে এটা ছিল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে ইকো ট্যুরিজমটা একটু দেখবে ভালো মতন, আর এই দুইটা পার্টও ভালো মতন একটু পড়ার চেষ্টা করবে। আমি বলবো তোমার লেসন 1 আর 2 এই দুইটা লেসনে হচ্ছে তোমার একটু অ্যাডভান্স লেভেলের ওয়ার্ড ইউজ করা হয়েছে, যেটা আমাদের অন্যান্য প্যাসেজগুলো থেকে একটু স্ট্যান্ডার্ড লেভেলের ওয়ার্ড। সো তোমরা এগুলা যদি একটু ভালো মতন এটার ভোক্যাবগুলো দেখে রাখতে পারো, এটা তোমাদের জন্য একই সাথে ইম্পর্টেন্ট হবে, যেটা তোমার ভোক্যাবকে স্ট্রং করবে এবং অ্যাডমিশনে হচ্ছে যারা সোশ্যাল সায়েন্স বা অন্যান্য ইউনিটগুলোও পাশাপাশি কমার্সিয়াল ইউনিটের পাশাপাশি পরীক্ষা দিবে তাদের জন্য এটা থেকে ডেফিনেটলি কাজে লাগবে। সো আমরা হচ্ছে এরপরে মুভ করব যে হচ্ছে আমাদের 12 নম্বর ইউনিট, যেখানে হচ্ছে এডুকেশনাল লাইফ।
এডুকেশনাল লাইফ থেকে যে হোয়াই এডুকেশন, এই মানে এই যে লেসনটা থেকে আমি মানে প্রায় সবগুলো সেগমেন্টেই প্রশ্ন আসতে দেখেছি। আমার একটু কম বেশি মানে সবগুলো সেগমেন্টে এই লেসনটা থেকে আমি প্রশ্ন আসতে দেখেছি, যে হোয়াই এডুকেশন বা এই টাইপ। তারপর হচ্ছে যে সিভিক এঙ্গেজমেন্ট, এই দুইটা থেকে তোমার প্রায় সবগুলো সেগমেন্টে সিন সেগমেন্ট যেগুলো আছে সেগুলোতে কিন্তু আমরা প্রশ্ন হতে দেখেছি। আর হচ্ছে প্যারেস্টেল, হ্যাঁ অনেকে প্যারেস্টেলটা এই যে বললাম আমি যখন হচ্ছে অফলাইনে পড়া অনেকেই মানে জিজ্ঞেস করে ভাই প্যারেস্টেলটা কি পড়বো নাকি হচ্ছে এটা একটু দেখে গেলে চলবে, না এটা স্কিপ করলেও পারবো। আমি একটা কথা বলি যে প্যারেস্টেলটা তোমার বিগত বছরে বিউপিতে কিন্তু বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস যেটা, সেখানে কিন্তু প্যারেস্টেল থেকে একটা প্রশ্ন আসতে আমরা দেখেছি। হ্যাঁ তোমার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর অ্যান্ড কায়সার হকের এই ব্যাপারটা নিয়ে, যে এটা হচ্ছে লিখা বা ট্রান্সলেশনের যে ব্যাপারটা সেটা নিয়ে প্রশ্ন আসছে। সো তোমাদের কিছু কিছু নিশ পয়েন্ট আছে যেগুলো থেকেও কিন্তু অ্যাডমিশন টেস্টে কোয়েশ্চেন যারা সেট করে থাকেন তারা প্রশ্ন করে থাকেন। সো তোমাদের যখন এইচএসসির জন্য এগুলো পড়বে তখন এই জিনিসগুলো একটু চোখ বুলিয়ে গেলে আমি আশা করছি তোমাদের যেই ইউনিটে তুমি পরীক্ষা দাও, যে ইউনিভার্সিটিতে তুমি পরীক্ষা দাও, মোটামুটি একটা ব্যাকআপ পাওয়া আর কি। সো আমাদের রিভাইজড বা শর্ট সিলেবাস ছিল এতটুকুই, যেখানে হচ্ছে আমাদের যে কোন ব্যাপারগুলো কোনটার জন্য ইম্পর্টেন্ট আমি একটু বললাম। আমরা হচ্ছে আমাদের নেক্সট পোর্শনে চলে যাব, আমাদের কোশ্চেন যে সেগমেন্টটা, আমাদের কোশ্চেনগুলোর টাইপ দেখবো এবং একই সাথে বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করবো, যেটা আমাদের আজকের ক্লাসের মেইন পার্ট। সো আশা করছি তোমরা ক্লাসের সাথে সংযুক্ত আছো। তো এতক্ষণ আমি যে ব্যাপারগুলো নিয়ে এক্সপ্লেন করলাম, তোমরা যদি কোথাও বুঝতে সমস্যা একটু কাইন্ডলি আমাকে কমেন্টে জানাবে। হ্যাঁ আমি আসলে কোশ্চেন অ্যানালাইসিস ক্লাসগুলোতে চেষ্টা করি আসলে একটু ব্যাপারগুলো এক্সপ্লেন করে পড়ানোর জন্য। তো তারপরে হচ্ছে তোমাদের যদিও কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা হচ্ছে কোনো কিছুর ইম্পর্টেন্স বা আদার্স জিনিস নিয়ে বুঝতে সমস্যা, অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আচ্ছা, তো আমাদের রিভাইজড বা শর্ট সিলেবাস যেটা আছে, আমরা কোশ্চেনের ব্যাপারগুলো নিয়ে যে শর্ট সিলেবাসের যে টপিকগুলো সেগুলো সম্পর্কে আমরা বেশ ভালো মতনই একটা আইডিয়া পেয়েছি। তো আমরা এর পরবর্তীতে আমরা হচ্ছে কোশ্চেনে চলে যাব। যেহেতু এটা কোনো সলভ ক্লাস না বা হচ্ছে টপিক বেস ক্লাসও না, আমরা চেষ্টা করবো কোশ্চেন সম্পর্কে তোমাদেরকে বেসিক একটা ধারণা দিয়ে কী কী প্রশ্ন এসেছে এগুলো একটু বুঝতে ফিল করতে হেল্প করা আর কি। আমাদের এই ক্লাস অবশ্যই হচ্ছে আমরা খুব ডিটেইলি সব কিছু শেষ করছি না, কিন্তু আমরা এই ক্লাসের আমাদের মূল লক্ষ্য হচ্ছে কোশ্চেনের যে পোর্শনগুলো সেগুলো সম্পর্কে একটু ফোকাস করা। তো আমাদের প্রথম যে পার্টটা সেটা হচ্ছে তোমার রিডিং পোর্শন। আমাদের দুইটা পোর্শনে আমরা হচ্ছে আজকের ক্লাসটাকে সাজিয়েছি, যেহেতু তোমাদের দুইটা পোর্শনই হচ্ছে আলোচনা করার বিষয়, একটা হচ্ছে রিডিং আর একটা হচ্ছে তোমার রিটেন। হ্যাঁ তো রিডিং নিয়ে যদি আমি কথা বলি, প্রথমে তোমার 1 নাম্বার কোশ্চেন আসবে। 1 নাম্বার কোশ্চেনে যেখানে হচ্ছে সিন থাকে, সিন পার্ট থাকে, মাই ব্যাড। আচ্ছা, সিন পার্ট থাকে, সিন পার্ট থেকে তোমার হচ্ছে 1 নাম্বার কোশ্চেন থাকে, এখান থেকে এ একটা সেগমেন্ট থাকে, তারপর হচ্ছে বি একটা সেগমেন্ট থাকে, একটা সেগমেন্ট থাকে এ আর একটা সেগমেন্ট থাকে বি। তো এতে তোমার যে কাজটা হয়, এতে হচ্ছে তোমার মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো থাকে। মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো হচ্ছে তোমার প্যাসেজ থেকে অ্যান্সার করতে হয়, প্যাসেজ থেকে মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো থাকে। এগুলোর ক্ষেত্রে আমরা অনেক সময় একটা জিনিস খেয়াল করে থাকি, সেটা হচ্ছে ওয়ার্ড মিনিং বা ভোক্যাব টাইপের পার্টগুলো কিন্তু বেশি আসে। সো প্যাসেজগুলো যখন পড়বে, প্যাসেজগুলোর যে ওয়ার্ডগুলো, ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো, সেগুলো হচ্ছে তুমি চেষ্টা করবা একটু ভালো মতন দেখে যেতে, কারণ হচ্ছে এগুলোর সিনোনিম বা এগুলোর অ্যান্টোনিম থেকে কিন্তু প্রশ্ন আসার অনেক চান্স আছে তোমার এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে সিন পার্টের 1 নাম্বার কোশ্চেনের এতে। আর বির কথা বলি, বিতে হচ্ছে তোমার 5টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমার 3 মার্কস করে থাকবে, অ্যান্ড টোটাল হচ্ছে মার্ক কাউন্টস 15, যেটা হচ্ছে তোমার এখানে থাকবে 15, আর এই সেগমেন্টে থাকবে তোমার 10টা মতো এমসিকিউ থাকবে, 10টা এমসিকিউ থেকে তোমার 0.5 করে। সো আমরা যদি একটু কাউন্ট করি, 10টা থেকে যদি তোমার 0.5 করে থাকে তাহলে হচ্ছে তোমার কত থাকবে, 5 মার্কস। তো এটা হচ্ছে তোমার যে সিনের 1 নাম্বারটা আর কি। হ্যাঁ সিনের 1 নাম্বারটা বা এমসিকিউতে তোমার 5 মার্কস থাকবে, আর হচ্ছে তোমার মাল্টিপল চয়েস এই কোয়েশ্চেন অ্যান্সার্স যে সেগমেন্টটা, সেখানে হচ্ছে তোমার 15 মার্কস, টোটাল 20 মার্কস হচ্ছে প্রথম প্যাসেজটা থেকে থাকবে। তো আমরা একটু দেখার চেষ্টা করি। ওই যে প্রথমেই চলে আসলো আমাদের সেই সুপরিচিত অ্যাডোলেসেন্স, যেটা আশা করছি তোমরা এইচএসসিতে অনেকবারই পড়েছো। সো আমি প্রত্যেকটা বাংলা ভেঙে ভেঙে বলবো না, আমি চেষ্টা করবো যে তোমাদেরকে এই জিনিসগুলো একটু এক্সপ্লেন করে আমাদের মেইন যে পোর্শনটা সেটাতে নিয়ে যাওয়ার জন্য। তো আমি হচ্ছে এইটা একটু পড়ে রিড আউট করি, এরপর হচ্ছে আমরা যেই কোয়েশ্চেন অ্যান্সার অ্যানালাইসিস সেগমেন্টটা সেটাতে চলে যাব। তো আমরা প্রথমেই দেখি অ্যাডোলেসেন্স কনস্টিটিউট। অ্যাডোলেসেন্স মানে কি? অ্যাডোলেসেন্স কনস্টিটিউট, হ্যাঁ আচ্ছা, অ্যাডোলেসেন্স বলতে আমাদের ইয়ুথদেরকে বোঝাচ্ছে বা হচ্ছে তরুণ তরুণীদেরকে বোঝাচ্ছে। হ্যাঁ তো অ্যাডোলেসেন্স হচ্ছে এটা, অ্যাডোলেসেন্স কনস্টিটিউট। কনস্টিটিউট হচ্ছে গঠন করা। কনস্টিটিউট মানে কি? গঠন করা বা ফর্ম করা। আমি জানি না লাল কালারটা দেখা যাচ্ছে কিনা, তোমরা আমাকে একটু লিখবে। হ্যাঁ যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় একটু লিখবে। তোমাদেরকে তো আসলে দেখতে পাচ্ছি না, তোমাদের কমেন্টগুলো আসলে এখানে আমাদের একটা কি বলবো অনেক বড় একটা রোল প্লে করছে। সো তোমাদের বুঝতে যদি অসুবিধা হয় কোনো কালার বা কোনো কিছুতে, ইস্যুসগুলো অবশ্যই জানাবে। আচ্ছা অ্যাডোলেসেন্স কনস্টিটিউট, কনস্টিটিউট মানে কি বলেছি আমি? ফর্ম বা গঠন করা।
অ্যাডোলেসেন্স গঠন করে আর ন্যাশনালস কোর রিসোর্সেস ফর ন্যাশনাল রিনিউয়াল অ্যান্ড গ্রোথ, তাই জাতিগত যেই রিনিউয়ালগুলো, হ্যাঁ, নবায়ন বা নবাগত যে বিষয়গুলো সেগুলো এবং একই সাথে গ্রোথগুলোকে কী করে, গঠন করে। অ্যাডোলেসেন্স ইজ এ পিরিয়ড ইন লাইফ, অ্যাডোলেসেন্স হচ্ছে জীবনের একটা সময়, হ্যাঁ, পিরিয়ড মানে হচ্ছে একটা সময় বা একটা স্টেপ যেখানে আমরা কি করি, হয় ট্রানজিশন মানে কি, যে কোনো একটা স্টেজ থেকে তুমি অন্য কোনো একটা স্টেজে যাচ্ছ, মানে এটা হচ্ছে তোমার অনেকটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় তুমি রূপান্তরিত হচ্ছ, বা কোনো একটা বিষয় একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ফর্মড হচ্ছে, সেখানে হচ্ছে যে পিরিয়ডটা মাঝখান দিয়ে যায় সেটা হচ্ছে একটা ট্রানজিশন পিরিয়ড। সরি। এরপরে ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড, তাইলে এখানে ছোটোবেলা এবং অ্যাডাল্টহুড মানে তো বুঝো যেটা হচ্ছে আমাদের যখন আমরা পূর্ণাঙ্গ হয়ে যাই, ম্যাচিওর হয়ে যায়, সে অ্যাডাল্টহুড পিরিয়ডটা। সো চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডের মধ্যে যেই ট্রানজিশন পিরিয়ডটা, এই ট্রানজিশন পিরিয়ডটাই হচ্ছে আমাদের অ্যাডালসেন্স, ঠিক আছে? এই অ্যাডালসেন্সটাই হচ্ছে আমাদের কি, আমাদের ট্রানজিশন পিরিয়ড। তাহলে একটা জিনিস মাথায় রাখবা, এখানে অ্যাডালসেন্স হচ্ছে পিরিয়ডটা, মানে এই ট্রানজিশন পিরিয়ডটা, আর অ্যাডালসেন্স, হ্যাঁ, অ্যাডোলেসেন্স আর হচ্ছে অ্যাডোলেসেন্স, হ্যাঁ, এটা দিয়ে বোঝাচ্ছে যারা হচ্ছে এই পিরিয়ডটা পার করছে তাদেরকে, আর এটা হচ্ছে পিরিয়ডটার নাম। তাহলে আমরা এরপরে চলে যাই যে চাইল্ডহুড থেকে তোমার হচ্ছে অ্যাডাল্টহুডে, যেটা হচ্ছে টেক্স প্লেস অ্যান্ড বিহেভিয়ার্স অ্যান্ড সরি লাইফস্টাইলস আর শেপ, যখন আমাদের আচার ব্যবহার এবং আমাদের লাইফস্টাইলগুলো কি হয়, শেপ হয়, হ্যাঁ, এগুলো গঠিত হয় বা এগুলো শেপগুলো হয় অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WHO, হ্যাঁ, অ্যাকর্ডিং টু এইগুলো জিনিসগুলো একটু খেয়াল করবে তোমরা যখন প্যাসেজ পড়বে, বা হচ্ছে কোনো একটা লেসন পড়বে, এখানে অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো একটু দেখবে, ফ্রেজাল ভার্বগুলো একটু দেখবে, এগুলো হচ্ছে তোমাদের জন্য কাজে লাগবে, ঠিক আছে? বা টেক্সচুয়াল অনেক তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো যদি তুমি পড়ে রাখো তাহলে দেখা গেছে তোমার অ্যাডমিশন টাইমে কিন্তু টুকটাক হচ্ছে এখান থেকে ব্যাকআপ পাবা। এর পাশাপাশি তোমার যে ইংলিশ সেকেন্ড পার্টে তোমার যে প্রিপোজিশন আসে, সেই প্রিপোজিশনগুলোর মধ্যে দেখবা অনেকগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসে। সো রুলস থেকে প্রিপোজিশনের থেকে আমরা বিগত বছর প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখি সেকেন্ড পার্টের ক্ষেত্রে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের হারটাই বেশি এইচএসসিতে। তো এই জিনিসগুলো একটু ভালো মতন খেয়াল করলে তোমার এই প্রিপোজিশনের সাইডটারও একটা হচ্ছে কি হবে, ফর্ম, তোমার বেসিকটা ফর্ম হবে। আচ্ছা, WHO কি বলছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে অ্যাডোলেসেন্স ইজ এ পিরিয়ড হুইচ শেপস, যেটা শেপ করে, বা মানে হচ্ছে যেটা কি করে, যেই জিনিসটা আমাদেরকে শেপগুলো গঠন করে, দ্য ফিউচার অফ গার্লস অ্যান্ড বয়েজ লাইফস। তাহলে ছেলেমেয়েদের জীবনের যে ফিউচার বা ভবিষ্যৎ সেটা হচ্ছে কি করে, শেপ করে। দেয়ার আর 28 মিলিয়ন অ্যাডোলেসেন্স ইন বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশের টোটাল অ্যাডোলেসেন্সের সংখ্যা হচ্ছে 28 মিলিয়ন, আর 13.7 মিলিয়ন অফ দ্যাম আর গার্লস, যেটার মধ্যে 13.7 মিলিয়ন হচ্ছে মেয়ে আর 3 মিলিয়ন আর বয়েজ। তাহলে এগুলো হচ্ছে আমাদেরকে একটা স্ট্যাটিস্টিক্যাল একটা ডেটা দিল, যেখানে হচ্ছে কতগুলো ছেলেদের মধ্যে থেকে এবং মেয়েদের মধ্যে থেকে অ্যাডোলেসেন্সের সংখ্যা। আচ্ছা, দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্স গার্লস ইন বাংলাদেশ ইজ ক্যারেক্টারাইজড বাই, আচ্ছা, তো কী দিয়ে ক্যারেক্টারাইজ করা হয়, ইনইকুয়ালিটি মানে কি, ইনইকুয়ালিটি মানে হচ্ছে বৈষম্য, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে সাবঅর্ডিনেশন মানে কি, পরাধীনতা। ধরো তুমি হচ্ছে কোনো একটা বিষয়ের দ্বারা হচ্ছে তুমি কি হচ্ছে, নিয়ন্ত্রিত হচ্ছ, হ্যাঁ, বা তোমাকে হচ্ছে কোনো না কোনোভাবে ডোমিনেট করা হচ্ছে, এটাকে আমরা বলি সাবঅর্ডিনেশন, ঠিক আছে? তাহলে ইনইকুয়ালিটি মানে হলো তোমার হচ্ছে বৈষম্য, আর সাবঅর্ডিনেশন মানে কি, সাবঅর্ডিনেশন মানে হচ্ছে তোমার পরাধীনতা বা কারোর উপরে হচ্ছে কি ডমিনেশনের যে ব্যাপারটা সেটা। উইদিন দ্য ফ্যামিলি অ্যান্ড দ্য সোসাইটি, তারা হচ্ছে সোসাইটি এবং সমাজ মানে আর পরিবার উভয় জায়গা থেকে তারা কি হয়, সাবঅর্ডিনেশন এবং ইনইকুয়ালিটির শিকার হয়, যেটা মেয়েদের ক্ষেত্রে বলা হচ্ছে দ্য ইনইকুয়ালিটি লিডস টু ওয়াইড স্প্রেড প্র্যাকটিস, যেটা হচ্ছে একটা ব্যাপক ধরনের একটা মানে একটা প্র্যাকটিস দেখা যায়, একটা চর্চা দেখা যায়, যেটা কি হয়, অফ চাইল্ড ম্যারেজ, যেখানে হচ্ছে প্রচুর পরিমাণে বাল্যবিবাহ হয়, আর হচ্ছে মার্জিনালাইজেশন, হ্যাঁ, প্রান্তীয়করণ বা হচ্ছে এক্সক্লুশন ফ্রম হেলথ। এই যে এক্সক্লুশন ফ্রম, এটা একটু খেয়াল করবে, হ্যাঁ, তোমাদেরকে বারবারই বলছি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যখন পাবা, ফ্রেজাল ভার্ব যখন পাবা, এই বিষয়গুলো একটু খেয়াল করবে, তাহলে হচ্ছে তোমাদের মোটামুটি যে এই রিলেটেড যে হচ্ছে তোমার অ্যাডমিশনের ক্ষেত্রে তোমার হচ্ছে যে মেমোরাইজিং যে পার্টটা
এটার বেসিকটা একটু স্ট্রং হবে। আমি বলছি না যে এখান থেকে কমন পাবো বা এরকম কিছু এখান থেকে প্রশ্ন আসবে, কিন্তু এই জিনিসটার বেসিকটা স্ট্রং হবে, যেটা তোমার পরবর্তীতে তোমার রিটেনে গিয়ে বা অন্যান্য জায়গায় গিয়ে হচ্ছে যখন তুমি তোমার ওয়ার্ড স্টক বাড়বে বা হচ্ছে এই জিনিসগুলো ক্লিয়ার থাকার কারণে তুমি তোমার হচ্ছে লেখাটা একটু ভালো মতো হচ্ছে ইয়ে করতে পারবা, হ্যাঁ, ওয়ার্ডগুলো অ্যাপ্লাই করতে পারবা, ফ্রেজগুলো অ্যাপ্লাই করতে পারবা। আচ্ছা, তাইলে এখানে কি বলছে যে দিস ইনইকুয়ালিটি লিডস টু ওয়াইড স্প্রেড প্র্যাকটিস অফ চাইল্ড ম্যারেজ, মার্জিনালাইজেশন অ্যান্ড এক্সক্লুশন ফ্রম হেলথ, হ্যাঁ, এডুকেশন অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিস, এডুকেশন অ্যান্ড ইকোনমিক মানে হচ্ছে অর্থনৈতিক, অপরচুনিটিস এবং হচ্ছে ভালনারেবিলিটি মানে কি, ভালনারেবিলিটি মানে কি একটু কমেন্টে জানাবে আমাকে। আচ্ছা, আমি বলে দিচ্ছি, ভালনারেবিলিটি মানে হচ্ছে যখন তুমি অরক্ষিত একটা অবস্থায় আছো। ধরো মানে তুমি এমন একটা সিচুয়েশনে আছো যেখানে যে সিচুয়েশনে তুমি মানে যখন তখন একটা সমস্যার মধ্যে পড়তে পারো, বা যখন তখন তুমি যে কোনো একটা প্রবলেমে তোমার জন্য অ্যারাইজ হতে পারে, হ্যাঁ, বা তুমি ওই প্রবলেমটা শিকার হতে পারো, হ্যাঁ, তখন তোমাকে হচ্ছে ভালনারেবল বলবো, হ্যাঁ। তো এটাই হচ্ছে ভালনারেবিলিটি। কিসের দিকে ভালনারেবিলিটি? টু ভায়োলেন্স অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউজ, যে ভায়োলেন্সগুলো হয়, যে হচ্ছে অনিয়মগুলো হয়, ভায়োলেন্সগুলো হয়, এবং একই সাথে সেক্সুয়াল বা যৌন যে হয়রানিগুলো, সেই ব্যাপারগুলোর দিকেও তারা কিন্তু ভালনারেবল হয়ে যায়। ইন বাংলাদেশে দ্য লিগাল এজ অফ ম্যারেজ, বিবাহের তোমার হচ্ছে বৈধ যে বয়স সেটা হচ্ছে ইজ 18 ফর গার্লস অ্যান্ড 21 ফর বয়েজ, যেটা তোমরা জানো। হাউএভার 33% অফ অ্যাডালসেন্ট গার্লস আর ম্যারিড বিফোর দ্য এজ অফ 15 অ্যান্ড 60% বিকাম মাদার্স বাই দ্য এজ অফ 19। তাহলে এখানে কিন্তু একটা খুবই আমাদের খুবই কনসার্ন হওয়ার মতো একটা বিষয় আসছে, যেখানে হচ্ছে আর্লি ম্যারেজটা তোমার খুব দ্রুত সময়ে যে মাতৃত্ব সেটার জন্য দায়ী। হ্যাঁ, তোমরা জেনে থাকবে যে পূর্বে মাতৃমৃত্যুত্বের হার, হ্যাঁ, অর্থাৎ সন্তান জন্মদানকালে যে মায়েদের হচ্ছে গর্ভাবস্থায় মারা যাওয়া অথবা জন্মদানকালে যে মারা যাওয়া, সেটার হার কিন্তু অনেক বেশি ছিল। তো এই যে প্র্যাকটিসটা, হ্যাঁ, যে আর্লি ম্যারেজের প্র্যাকটিসটা, এটা অনেকগুলা কুসংস্কার কিন্তু এবং হচ্ছে অনেকগুলা প্রচলিত যে প্রথা, যেগুলো এখন গ্রাম অঞ্চলে অনেক বেশি প্রচলিত, তো সেগুলো কিন্তু এখনও মানে একদমই নিঃশেষ হয়ে গেছে, ব্যাপারটা এমন না, ঠিক আছে। আচ্ছা, তাহলে রিসার্চ ফাইন্ড, তাহলে আমরা গবেষণার মাধ্যমে কি জানতে পারি? দ্য অ্যাডালসেন্স উইথ হায়ার লেভেলস অফ এডুকেশন অ্যান্ড ফ্রম মোর অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি। অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি মানে কি? অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে অভিজাত, হ্যাঁ, অভিজাত ফ্যামিলি। অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি থেকে যে অ্যাডোলেসেন্সরা বিলং করে তারা হচ্ছে টেন টু ম্যারি। টেন টু মানে কি? টেন টু মানে হচ্ছে এখানে একটা প্রবণতা দেখা যায়, হ্যাঁ, টেন টু হলো প্রবণতা। ওকে, টেন টু ম্যারি অ্যাট লেটার এজ, যারা হচ্ছে একটু মানে বেশি বয়স হলে বিয়ে করে। আর বয়েজ হাউএভার বিকাম রেডি ফর ম্যারেজ অনলি আফটার সেভারাল ইয়ার্স অফ অ্যাডোলেসেন্স অ্যান্ড ইয়াং অ্যাডাল্টহুড, ঠিক আছে। তো ছেলেদের ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন, মেয়েদের ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন। আর হচ্ছে অনেক ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে তোমার নর্মালাইজড, সেটা হচ্ছে অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিদের ক্ষেত্রে একটু ভিন্ন, হ্যাঁ, কারণ হচ্ছে তারা অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি থেকে যেসব মেয়েরা বিলং করে, তাদের ফ্যামিলি হচ্ছে মেয়েদেরকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে বা তারা বিয়ে করার ক্ষেত্রে সাধারণত একটু মানে অন্যান্য তুলনায় প্রচলিত যে ব্যবস্থার তুলনায় তারা একটু পরে বিয়ে করে থাকে আর কি। সো এইখান থেকে আমরা কি বুঝতে পেরেছি, কয়েকটা কি পয়েন্ট নিয়ে যদি আমি একটু কথা বলি, সেটা হচ্ছে আমরা বুঝতে পেরেছি যে আমাদেরকে অ্যাডোলেসেন্সের এখানে একটা সংজ্ঞা দিয়েছে, আর হচ্ছে এটার পাশাপাশি আমাদের অ্যাডোলেসেন্সটা কীভাবে কাজ করে, আমাদের কী ট্রানজিশন পিরিয়ডগুলো হয়, আমাদেরকে কিছু রিসার্চের কথা বলেছে, যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ব্যাপারে বলেছে। এর পাশাপাশি তোমার কিছু পরিসংখ্যান দেখিয়েছে যে 28 মিলিয়ন হচ্ছে টোটাল অ্যাডোলেসেন্স, এটার মধ্যে ইফ আই এম নট রং 13.7 মিলিয়ন হচ্ছে তোমার গার্লস, আর হচ্ছে 14.3 মিলিয়ন হচ্ছে বয়েজ। আর হচ্ছে ফ্যামিলি অ্যান্ড সোসাইটির দ্বারা কীভাবে হচ্ছে অ্যাডোলেসেন্টসরা তারা হচ্ছে কীভাবে হচ্ছে প্রভাবিত হয়, অ্যান্ড সোসাইটির বিভিন্ন কারণে এবং ইকোনমিক এবং ফাইন্যান্সিয়াল রিজনগুলোতে হচ্ছে তোমার যে কী প্রভাব এটাতে দেখা যায় এবং অ্যাডোলেসেন্সরা ফেস করে থাকে, সেটা আমরা দেখেছি। তো আমরা এই রিডিং কম্প্রিহেনশন বা রিডিং পার্টটা থেকে আমাদের যেই জিনিসটা উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদেরকে এ এবং বি এই দুইটা সেগমেন্ট অ্যান্সার করা। এ হচ্ছে আমাদের এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, যেখানে তোমরা জেনে থাকবে যে হচ্ছে তোমার 10টা হচ্ছে তোমার এমসিকিউ আসবে, যে 10টাতে 0.5 করে থাকবে এবং এটার টোটাল মার্ক কাউন্টস হচ্ছে 5 মার্কস। আর হচ্ছে তোমার রিটেন পার্টের মধ্যে তোমার 3 মার্কস করে 5টা প্রশ্ন থাকবে, যেটা হচ্ছে 15। তো এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 17 সালের প্রশ্ন। এখানে প্রবলি এমসিকিউ 10টা দেওয়া নাই, আমরা একটু দেখি। হ্যাঁ, এখানে হচ্ছে এমসিকিউ 5টা দেওয়া, কিন্তু তুমি একটু এই জায়গাটা একটু খেয়াল করবে যে এখানে হচ্ছে তোমার পরীক্ষায় কিন্তু এমসিকিউ এখানে থাকবে 10টা করে, হ্যাঁ, 10টা এমসিকিউ থাকবে, যেখানে হচ্ছে 0.5 করে থাকবে, আর এটার হচ্ছে মার্ক কাউন্ট হচ্ছে তোমার 5।
ঠিক আছে। তো এখানে আমরা সবচেয়ে বেশি যে জিনিসটা নিয়ে আমি প্রথমেই কথা বলেছি যে তোমাকে হচ্ছে ভোক্যাবগুলো হচ্ছে পড়তে হবে, কারণ হচ্ছে ভোক্যাবগুলো না পড়লে এখানে হচ্ছে তোমার মাল্টিপল চয়েস কোশ্চেনের ক্ষেত্রে খুব একটা প্রবণতা দেখা যায় যে যারা কোশ্চেন সেট করে বোর্ডের ক্ষেত্রে তারা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন থেকে বা ওয়ার্ড মিনিংগুলো থেকে এগুলোর সিনোনিম অ্যান্টোনিম, হ্যাঁ, এই জিনিসগুলো সমার্থক বা বিপরীত শব্দ এগুলো হচ্ছে তারা দিয়ে থাকে। প্যাসেজ থেকে প্রশ্ন আসে না এমনটা বলছি না, প্যাসেজ থেকেও প্রশ্ন আসে, কিন্তু তোমার সিনোনিম অ্যান্টোনিম বা হচ্ছে এই যে ওয়ার্ডগুলো সম্পর্কে প্রশ্ন আসে যে এই লাইনের বা হচ্ছে এই সেন্টেন্সের এই ওয়ার্ডটা দিয়ে কী বোঝায়, এটা আমরা দেখতে পাবো, আমরা হাতে কলমেই দেখবো। এটা কিন্তু বোর্ড প্রশ্ন, হ্যাঁ, আমি যে কয়টা প্রশ্ন অ্যাড করেছি সবগুলোই বোর্ড প্রশ্ন। তো সবগুলো প্রশ্ন থেকে আমি জাস্ট দেখাই দিব যে কোন কোন জায়গাগুলো তোমাদেরকে ফোকাস করা উচিত। ঠিক আছে, তো এখানে হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড কনস্টিটিউট, এই যে একটু আগে বলে আসছি, এই যে একটু আগে বলছি আমি কনস্টিটিউট, এই যে তোমার আগের স্লাইডটাতে প্রবাবলি বলেছি, এই যে কনস্টিটিউট, এটা যদি বলেছি কনস্টিটিউট মানে কি করা, গঠন করা। কনস্টিটিউট মানে হচ্ছে গঠন, কনস্টিটিউট হচ্ছে একটা ভার্ব, হ্যাঁ। আচ্ছা, কনস্টিটিউট হচ্ছে একটা ভার্ব, তাহলে কনস্টিটিউট একটা ভার্ব এবং এটা দিয়ে আমরা কি বুঝাই, গঠন করা, গঠন বা হচ্ছে ফর্ম। এটা আমি একটু আগেও বলেছি। তাহলে আমরা এখানে দেখতে পাই টেক নেওয়া বা গ্রহণ করা, অ্যাড মানে যুক্ত করা, হ্যাঁ, মেক মানে তৈরি করা, মেকের আলাদা আরও হচ্ছে অর্থ হতে পারে। তো আমরা এখানে সবচেয়ে বেশি কনস্টিটিউটের সাথে যেটা হচ্ছে আমরা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েটলি আমরা নিতে পারি অ্যান্সারটা, সেটা হচ্ছে ফর্ম। ঠিক আছে, তো আমি তোমাদেরকে বলবো তোমরা হচ্ছে এর পরেরগুলো একটু ট্রাই করো, হ্যাঁ, ক্লাসে একটু কানেক্টেড থাকা ট্রাই করো, আর একই সাথে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেটা একটু জানানোর চেষ্টা করবে। আমি তোমাদের কমেন্টগুলো দেখতে পাচ্ছি না। তোমরা হচ্ছে যে 2, 3, 4 এভাবে হচ্ছে এগুলোর অ্যান্সারগুলো একটু দেওয়ার চেষ্টা করবে। ওকে, ওকে, ঠিক আছে, ওকে। তা আমরা হচ্ছে 2 নম্বর প্রশ্নের ইয়েটা একটু দেখবো, দ্য ফ্রেজ টেক প্লেস। টেক প্লেস মানে কি করা, টেক প্লেস মানে কোনো কিছু ঘটা। ঠিক আছে, তোমাদেরকে বারবারই বলেছি যে যখন প্যাসেজটা পড়বে তখন হচ্ছে তোমার যে অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপোজিশন বা ফ্রেজাল ভার্বগুলো থাকবে এগুলো একটু ভালো মতন পড়ার চেষ্টা করবে। টেক প্লেস মানে কোনো কিছু ঘটা। তো এখানে আমরা হচ্ছে অল অফ দেম, তারপর হচ্ছে গো টু আ প্লেস, রিকার, অকার। এখানের মধ্যে টেক প্লেস অবশ্যই গো টু আ প্লেস না, যেহেতু এটাও না সেহেতু অল অফ দেমও না, রিকারও এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার না, এখানে হচ্ছে অকার, কোনো কিছু ঘটা। ঠিক আছে, তো এটা হচ্ছে বিষয়, একটু এলিমিনেট করলে তোমার হচ্ছে কারেক্ট অ্যান্সারটা বের করতে সুবিধা হবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে 3 নম্বর প্রশ্নে বলেছে সরি, অ্যাডোলেসেন্স ইজ এ পিরিয়ড ফ্রম সরি চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড, যেটা হচ্ছে চাইল্ডহুড টু অ্যাডাল্টহুডের মধ্যে একটা পিরিয়ড। এটা কী ধরনের পিরিয়ড, হ্যাঁ, এখানে একটা লাইন হওয়ার কথা, কী ধরনের এটা পিরিয়ড, এটা একটি ট্রানজিশন পিরিয়ড, ট্রানজিটরি পিরিয়ড, ট্রানজিশনাল পিরিয়ড, নাকি হচ্ছে ট্রান্সেন্ট পিরিয়ড, এটা একটু আমাকে জানাবে, কমেন্ট করে একটু জানাবে, আমি একটু দেখবো তোমাদের অ্যান্সারগুলো হচ্ছে কিনা। ওকে, 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 সরি, তোমাদের হচ্ছে কালারটা ইয়েলো কালার ছাড়া হয়তো খুব ভালো দেখা যাচ্ছিল না। ওকে, আমরা কালারটা অ্যাডজাস্ট করলাম। এরপর আমরা আসি যে অ্যাডোলেসেন্স ইজ এ পিরিয়ড ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড। এটা হচ্ছে আমাদের চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডের পিরিয়ড। এটা কেমন পিরিয়ড এটা সম্পর্কে আমরা একটু দেখব। এটা হচ্ছে আমরা এটা তোমাদের হচ্ছে আগে স্লাইডেও তোমরা দেখেছো যে এটা কেমন পিরিয়ড, এটা হচ্ছে একটা ট্রানজিশনাল পিরিয়ড। ঠিক আছে, এটা হচ্ছে একটা ট্রানজিশন, অর্থাৎ এটা হচ্ছে একটা ট্রানজিশনাল পিরিয়ড। এটার অ্যান্সার হবে ট্রানজিশনাল পিরিয়ড। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো দ্য সিনোনিম অফ অ্যাফ্লুয়েন্ট। অ্যাফ্লুয়েন্ট মানে কি, এই যে একটু আগে বলেছি অ্যাফ্লুয়েন্ট যারা হচ্ছে কি বলা যায়, যারা হচ্ছে আর্থিকভাবে স্বাবলম্বী, হ্যাঁ, যারা হচ্ছে একটু উচ্চবিত্ত, তাদেরকে অ্যাফ্লুয়েন্ট বলে আমরা জানি। তো অ্যাফ্লুয়েন্ট মানে কি, অ্যাফ্লুয়েন্ট মানে কি, অ্যাফ্লুয়েন্ট মানে কি ডেস্টিটিউট, পোর, গরিব না, পোভার্টি, দারিদ্রতা না, এটা মানে হচ্ছে ওয়েল অফ।
যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী তাদেরকে আমরা অ্যাফ্লুয়েন্ট বলে থাকি। ঠিক আছে, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এরপরটা আমরা দেখি দ্য ওয়ার্ড ইকোনমিক। ইকোনমিক দিয়ে কী বোঝায়? ইকোনমিক মানে হচ্ছে মূলত যেটা দিয়ে তোমার টাকা পয়সা রিলেটেড জিনিসপত্র নিয়ে কি করা হয়, আলোচনা করা হয়। ঠিক আছে, ইকোনমিককে আমরা ইকোনমিক্যাল বলতে পারি না, ইকোনমি বলতে পারি না, এটার হচ্ছে রিপ্লেস করতে পারি আমরা, এটা দিয়ে রিপ্লেস করতে পারি। ইকোনমিককে আমরা অবশ্যই মনিটরি বলতে পারি। ঠিক আছে, মনিটরি মানে যেখানে আর্থিক ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা হয়। তো এটা ছিল তোমাদের কোশ্চেন এ। ঠিক আছে, তোমাদের যে প্রথম যে সিন সেগমেন্টটা সেটার হচ্ছে কোশ্চেন এ। কোশ্চেন বিটাও আমরা দেখবো এবং সেখানের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তো অবশ্যই বলবো, কিন্তু আমি এটা শেষ পরবর্তী স্লাইডে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমাদের একটা বিষয়ে লক্ষ্য করা যায় যে তোমরা একটা ভুল করে থাকো, যেটা হচ্ছে আমি বিভিন্ন সময়ে স্টুডেন্টদেরকে পড়াতে গিয়ে যেটা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে তোমরা কি করো যে অনেকে শুরুতে হচ্ছে প্যাসেজটাকে, প্রশ্ন পাওয়ার পরে প্যাসেজটাকে পড়ো, পুরাটাকে A to Z পড়ো, এরপর হচ্ছে তুমি 1 নম্বর কোশ্চেনে যাও, 2 নম্বর কোশ্চেনে যাও, ওইখানে গিয়ে কী করো, ধরো তুমি প্যাসেজটা পুরোটা পড়লা, পড়ার পরে তুমি হচ্ছে 1 নম্বর কোশ্চেনে আসলা বা এই সেগমেন্টে আসলা, এসে হচ্ছে তুমি কী করো যে হচ্ছে এখানে পুরা MCQটা পড়ো, এরপরে খুঁজে দেখো এই লাইনটা বা এই স্পেসিফিক ওয়ার্ডটা তোমার হচ্ছে প্যাসেজের কোথায় আছে। ঠিক আছে, এই জিনিসটা তুমি খুঁজে দেখো, কিন্তু এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে না। কেন অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে না আমি বলি, কারণ হচ্ছে তুমি যদি প্রত্যেকটা এরকম হচ্ছে তোমার প্রত্যেকটা প্রশ্নের জন্য, প্রত্যেকটা MCQর জন্য বা প্রত্যেকটা হচ্ছে তোমার শর্ট কোশ্চেনের জন্য তুমি যদি করো যে হচ্ছে তোমার একবার করে প্রশ্ন পড়ে এটাকে হচ্ছে তুমি এখানে এসে স্কিমিং করো, তাহলে তোমার অনেক টাইম লস হবে। তো সেক্ষেত্রে তোমার যে কাজটা করতে হবে, তুমি হচ্ছে প্রথমে প্রশ্নগুলো একটু পড়া ট্রাই করবে। যেমন এখানে হচ্ছে আমরা 1 নম্বর কোশ্চেনের এ সেগমেন্টে যে প্রশ্নগুলো দেখেছি, বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 2 মিনিট হাতে নিলেই এখানে হচ্ছে তুমি এ সেগমেন্ট বি সেগমেন্ট দুইটার প্রশ্নগুলোই ভালো মতন দেখে নিতে পারবে। তো প্রশ্নগুলো যখন তুমি একটু ভালো মতন দেখবে, তোমার যে কিওয়ার্ডগুলো এগুলো তোমার হচ্ছে মাথায় সেট হয়ে যাবে। যেমন এখানে আমরা কনস্টিটিউট দেখেছি, এখানে হচ্ছে টেক প্লেস ফ্রেজটা দেখেছি, এখানে হচ্ছে পিরিয়ড, কেমন পিরিয়ড, চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডের কেমন পিরিয়ড এটা দেখেছি, অ্যাফ্লুয়েন্ট ওয়ার্ডটা দেখেছি, ইকোনমিক ওয়ার্ডটা দেখেছি। তো আমরা যখন এই কাজটা করার পর যখন আমরা প্যাসেজের দিকে যাব, এই কাজটা করার পর যখন আমরা হচ্ছে মেইন প্যাসেজে যাব, তখন আমরা কি দেখব যে হচ্ছে যখন এটা আমরা পড়বো তখন ওই যে ওয়ার্ডগুলো তখন আমাদের মাথায় হিট করবে যে আসলে এটা আমি কোথাও দেখে আসছি, তো তখন তোমার অ্যান্সার করা ইজি হবে। তাহলে আমি যে কথাটা বলবো, 1 নম্বরের A B দুটা সেগমেন্টের অ্যান্সার করার ক্ষেত্রে প্রথমে হচ্ছে কোশ্চেনগুলো একটু দেখে নিবা ভালো করে, যে ওয়ার্ডগুলো কি ওয়ার্ডগুলো এগুলো তোমার মাথায় সেট হয়ে যাবে, যখন তুমি প্যাসেজে পরবর্তীতে যাবা তখন তোমার এগুলো বুঝে অ্যান্সার করাটা খুবই ইজি হবে আশা করছি। ওকে, এরপরে আমরা চলে যাই আমাদের হচ্ছে 2 নম্বর অর্থাৎ 1-এর যে সেকেন্ড সেগমেন্টটা, সেখানে হচ্ছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে হবে। এখানে বলছে যে হাউ উইল ইউ ডিফাইন অ্যাডোলেসেন্স। এই যে একটু আগে বললাম যে অ্যাডোলেসেন্সের, আচ্ছা এখানে আরেকটা জিনিস একটু এডিট করা লাগবে, যে এখানে হচ্ছে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের জন্য 3 মার্কস করে থাকবে, 3 × 5 which is 15। এটা হচ্ছে যেহেতু তোমার 2017 সালের একটা প্রশ্ন, তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশনে একটু চেঞ্জ আসছে। আমরা বোর্ড প্রশ্ন অনুযায়ী তোমাদেরকে যেহেতু এক্সাম্পল দিচ্ছি, ওই অনুযায়ী আমাদের স্লাইডটা সেট করা। তবে এখানে একটা জিনিস একটু মাথায় রাখবে যে এখানে 3 মার্কস করে থাকবে প্রত্যেকটা প্রশ্নের জন্য। তো এখন যেই ভুলটা অনেকেই করে থাকো সেটা হচ্ছে প্রশ্নটা পড়ো, পরে গিয়ে হচ্ছে প্যাসেজে যাও, প্যাসেজে গিয়ে কী করো যে এই লাইনটা কোথায় আছে একটু খুঁজে দেখি, এখান থেকে লাইনটা নাও, লাইনটা নিয়ে তুমি পিক করে হুবহু লাইনটা কপি পেস্ট করো। ঠিক আছে, এরকম কপি ক্যাট হওয়া যাবে না। আমাদেরকে যে কাজটা করতে হবে, হাউ উইল ইউ ডিফাইন অ্যাডোলেসেন্স, অ্যাডোলেসেন্সের ডেফিনেশনটা বলছে। ঠিক আছে, তো এখানে আমরা প্যাসেজ থেকে ফুললি কপি করবো না এই জিনিসটাকে, আমরা চেষ্টা করবো এই জিনিসটা বোঝার জন্য, এবং এটার সাথে যে ওয়ার্ডগুলো দিয়ে প্যাসেজে লেখা আছে আমরা চেষ্টা করবো সেই ওয়ার্ডগুলো একটু রিপ্লেস করে দেওয়ার জন্য, যাতে হচ্ছে আমাদের জিনিসটা দেখতে আরেকটু ভালো দেখায়। তাহলে আমরা হাউ উইল ইউ ডিফাইন অ্যাডোলেসেন্স, অ্যাডোলেসেন্সকে তুমি কীভাবে ডিফাইন করবা, তারপর হচ্ছে ওয়াই ইজ অ্যাডোলেসেন্স ইম্পর্টেন্ট, এটা কেন গুরুত্বপূর্ণ, হোয়াট ডু দ্য অ্যাডোলেসেন্স গার্লস ইন বাংলাদেশ ইউজুয়ালি ফেস, তাদের কী কী ফেস করা লাগে, তারপর হচ্ছে দ্য এফেক্টস অফ ফিমেল ইনইকুয়ালিটি ইন বাংলাদেশ, যে যারা অ্যাডোলেসেন্স আছে তাদেরকে কী কী ইনইকুয়ালিটির সম্মুখীন হতে হয়। এরপরে হচ্ছে হাউ ডু ওয়েলথ অ্যান্ড এডুকেশন ইনফ্লুয়েন্স আ গার্লস ম্যারেজ। এই যে একটু আগে বললাম, তোমার অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিগুলোতে হচ্ছে মেয়েদের বিয়ে হওয়ার ক্ষেত্রে যে হচ্ছে আমরা খেয়াল করি তাদের একটু পরবর্তীতে বিয়ে হয়, আর হচ্ছে অন্যান্য ফ্যামিলিগুলো বা যে রিচুয়াল যে ব্যাপারটা, যেটা হচ্ছে আমাদের গ্রামগঞ্জে খুবই বেশি ফেমাস, যেটা হচ্ছে মেয়েদের অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া, এই ব্যাপারটা আমরা দেখেছি। সো এই ব্যাপারগুলো বোঝার জন্য তোমাকে আগে প্রশ্নটা একটু পড়ে নিতে হবে, প্রশ্নটা পড়েই তুমি প্যাসেজে যাবা, প্যাসেজটা আগে পড়বা না। তাহলে আমি তোমাকে একটা প্র্যাকটিক্যাল জিনিস দেখাই। প্র্যাকটিক্যাল জিনিস কি, ধরো তুমি প্যাসেজটা প্রথমে পড়লা, একবার পড়া হইলো, কয়বার পড়া হইলো, একবার পড়লা, এরপর হচ্ছে তুমি আসলা,
এরপরে তুমি প্রত্যেকটা প্রশ্নের জন্য 1-এর জন্য, 2-র জন্য, 3-র জন্য, 4-এর জন্য, 5-এর জন্য ইন্ডিভিজুয়ালি একটা করে লাইন খুঁজলা, ওই লাইনটা হচ্ছে তুমি প্যাসেজে গিয়ে খুঁজে দেখলে এটা কোথায় আছে। এভাবে করে তোমার অনেক টাইম কিল হবে। এরপর হচ্ছে তুমি এখানে একটা প্রশ্নের জন্য একবার করে প্যাসেজটা স্কিম করলা, যেটা তোমার একদমই এফেক্টিভ কোনো ওয়ে হবে না। সেজন্য আমি যেটা সাজেস্ট করবো যে তোমার হচ্ছে প্রশ্নের গুলো ভালো মতন দেখে এরপর হচ্ছে তুমি প্যাসেজে যাবা। ওকে, তো এই প্রশ্নগুলো যেভাবে অ্যান্সার করবো এটার একটু ট্রিক বলবো বলেছিলাম, ট্রিকটা বলি। সেটা হচ্ছে তোমার ডোন্ট কপি পেস্ট। এখন অনেকে বলবে যে ভাইয়া হচ্ছে প্যাসেজ থেকে যদি ওইভাবে হেল্প না নেই তাহলে আমি কীভাবে লিখবো। হ্যাঁ, বলবা যে ভাইয়া আমার হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের এক্সপার্টিস এত ভালো না, তাহলে আমি কীভাবে লিখবো। তাদের জন্য আমি বলি তুমি হচ্ছে খেয়াল করবা যে কিছু কিছু কোশ্চেনে ডিরেক্ট টু দ্য পয়েন্ট অ্যান্সার চায়, টু দ্য পয়েন্ট অ্যান্সার চায়। ঠিক আছে, যেমন তোমাকে এখানে একটা ঘটনা নিয়ে প্রশ্নগুলো, যেমন এই যে ধরো হোয়াট ডু দ্য অ্যাডোলেসেন্স গার্লস ইন বাংলাদেশ ইউজুয়ালি ফেস। তো এই জিনিসটা তোমার প্যাসেজে দেওয়াই আছে, তুমি প্যাসেজ থেকে এটা নিতে পারো। হ্যাঁ, দু একটা ওয়ার্ড একটু হচ্ছে ইয়ে করে ডেকোরেট করে তুমি এই প্যাসেজ থেকে নিয়ে এটা অ্যান্সার করতে পারো। কিন্তু তোমাকে এখানে যদি বলে হাউ উইল ইউ ডিফাইন অ্যাডোলেসেন্স, তার মানে এটা না যে তুমি হচ্ছে এখান থেকে কপি পেস্ট করবা। হ্যাঁ, এখানে অবশ্যই তুমি হচ্ছে তোমার নলেজ থেকেও কিছু ওয়ার্ড এখানে অ্যাড করে অবশ্যই জিনিসটাকে একটু যাতে হচ্ছে দেখতে ভালো দেখায় এরকম করে প্রেজেন্ট করার চেষ্টা করো। তুমি কপি পেস্ট করবা না, যে কাজটা করবা প্যাসেজ থেকে হেল্প নিবা। আর সেকেন্ড যে আমার ট্রিকটা থাকবে সেটা হচ্ছে ইউজ ডিফারেন্ট words. ডিফারেন্ট ওয়ার্ড বা ফ্রেজগুলো ইউজ করার চেষ্টা করবা যাতে হচ্ছে তোমার জিনিসটা একটু মানসম্মত দেখা। এখন ভাইয়া কোন আমি কিভাবে বুঝবো কোন প্রশ্নগুলো হচ্ছে ডিরেক্ট টু দ্য পয়েন্ট প্যাসেজ থেকে হেল্প নিয়ে অ্যান্সার করবো, কোন প্রশ্নগুলো হচ্ছে আমি একটু এক্সপ্লেন করে নিজের একটু মনের মাধুরী মিশিয়ে ওইটার সাথে এই জিনিসটা এক্সপ্লেন করে লিখবো। যেমন দেখো, যেমন হাউ টাইপের যে কোশ্চেনগুলো থাকে এগুলোতে নর্মালি আমাদেরকে একটু এক্সপ্লেনেশন দিতে বলে, তো আমরা এখানে প্যাসেজ থেকে তো হেল্প নিবই, প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে হেল্প নিবো, অ্যাজ এটা হচ্ছে আমাদের ওই কনসেপ্টটা থেকে আমাদেরকে এই প্রশ্নগুলো করা হয়েছে। তো হেল্প নিব, কিন্তু এটার ক্ষেত্রে আমরা মাথায় রাখতে হবে যে হাউ টাইপের যে কোশ্চেনগুলো আছে এগুলো একটু এক্সপ্লেন করার মতো কোশ্চেন। সো হোয়াট উই ডু ইজ আমাদের হচ্ছে এখানে প্যাসেজ থেকে হেল্প নেওয়ার পাশাপাশি কিছু শব্দ অ্যাড করবো। আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিই, যেমন হাউ উইল ইউ ডিফাইন অ্যাডোলেসেন্স। তো এখানে তোমার বলা আছে যে অ্যাডোলেসেন্স সম্পর্কে বলা আছে যে অ্যাডোলেসেন্স কনস্টিটিউট আর নেশনস কোর রিসোর্সেস ফর ন্যাশনাল রিনিউয়াল অ্যান্ড গ্রোথ। অ্যাডোলেসেন্স ইজ এ পিরিয়ড, এখান থেকে তোমার কোশ্চেন শুরু হয়। তো তোমাদের 90% স্টুডেন্ট কী করে, এখান থেকে শুরু করে এই লাইনটা হচ্ছে তুমি একদম পুরো কপি পেস্ট করে দাও, কিন্তু এটা করা যাবে না। তুমি এখানে বলতে পারো যে অ্যাডোলেসেন্স ইজ এ পিরিয়ড, এভাবে না বলে তুমি হচ্ছে একটু ডিফারেন্টলি অ্যান্সার করতে পারো যে আ পিরিয়ড হুইচ ইজ আ ট্রানজিশন পিরিয়ড ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড। এরপরে তুমি হচ্ছে কি বলবা, যেমন হচ্ছে রিশেপস, হ্যাঁ, রিশেপস দ্য বিহেভিয়ার অ্যান্ড দ্য লাইফস্টাইল অ্যান্ড দ্য আদার থিংস অফ বয়েজ অ্যান্ড গার্লস ইজ কল্ড অ্যাডোলেসেন্স। তো তুমি হচ্ছে এই জিনিসটাকে একটু ডিফারেন্টভাবে এভাবেও বলতে পারো। হ্যাঁ, তো তোমরা জিনিসগুলো প্র্যাকটিসের মাধ্যমে এক্সপার্টিস চলে আসবে, এমন না যে আমি হুট করে প্যাসেজ দেখলাম আমার হয়ে আসলো। ঠিক আছে, এগুলো যেহেতু সিন প্যাসেজ, তুমি বইয়ের যে সিন কোন পার্টগুলো ইম্পর্টেন্ট এগুলো তো বলেই দিলাম, তো এগুলো একটু ভালো মতন পড়লে আর এটার হচ্ছে যে হচ্ছে ওয়ার্ড বা ফ্রেজগুলো ভালো মতন পড়লে তুমি একটু ডিজাইন করে নিজের মতো করেও লিখতে পারবা। আর হচ্ছে যেগুলো হোয়াট টাইপের প্রশ্ন থাকে, এখানে যে হোয়াট টাইপের প্রশ্নগুলো আছে এগুলো তুমি টু দ্য পয়েন্ট অ্যান্সার করবা। ঠিক আছে, এখানে তো এগুলো প্যাসেজ থেকে দেওয়া আছে, এই যে হাউ যেটা আছে এটা একটু এক্সপ্লেন করে নিজের হচ্ছে মেধা থেকে কিছু খাটিয়ে এটার সাথে অ্যাড করে লেখার চেষ্টা করবে। আচ্ছা, তো হোয়াই অ্যাডোলেসেন্স ইজ ইম্পর্টেন্ট, এই রকম প্রশ্ন তুমি টু দ্য পয়েন্ট অ্যান্সার করবা না, এখানে তোমার প্যাসেজ থেকে হেল্প নিবা প্লাস নিজের থেকে একটু হচ্ছে গুছিয়ে লেখার চেষ্টা করবা। হ্যাঁ, তো এই যে শুরুর দিকে কিছু ফ্রেজগুলো, হ্যাঁ, যে দ্যাট ইজ কল্ড, হ্যাঁ, এই টাইপের ফ্রেজগুলো হচ্ছে তুমি ইউজ করে জিনিসটা লিখলে আরও একটু বেশি মনে হবে। যে যারা হচ্ছে একদমই তোমার ফ্রি হ্যান্ড রাইটিংয়ে হচ্ছে অবস্থা খুব একটা ভালো না তাদের ক্ষেত্রে এটা বলছে, আর যারা ভালো তারা অবশ্যই ভালো ভালো ওয়ার্ড বা ভালো ভালো তোমার হচ্ছে ফ্রেজগুলো ইউজ করে লিখতে পারো। ওকে, আমরা হচ্ছে এরপরে যাই, আমাদের হচ্ছে যে রিডিংয়ের সিন প্যাসেজগুলো, অর্থাৎ হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন বা শর্ট কোশ্চেনের জন্য যে প্যাসেজগুলো আমরা এতক্ষণ দেখেছি, মানে একটা প্যাসেজের আমরা এক্সাম্পল দেখেছি, সেখানে হচ্ছে সবচেয়ে বেশি যেগুলো আসে বিগত প্রশ্নে, এই পার্টটা কিন্তু আমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলবো। কিন্তু কারণ হচ্ছে আমি গত স্লাইডে যেটা পড়িয়েছি সেটা হচ্ছে ছিল তোমার কোশ্চেনের টাইপ বা কীভাবে অ্যান্সার করবে এটা সম্পর্কে ট্রিক্স অ্যান্ড ট্রিক্স, কিন্তু এখানে তোমার হচ্ছে যে কী কী আসে কী কী আসে না বা কী কী লাগবে না এই পার্টটা আছে। তো আশা করছি ক্লাসের শেষ পর্যন্ত তোমরা থাকবে। ঠিক আছে, কোনো কিছু না বুঝলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, আমি আবারও বলছি যে তোমাদেরকে আমরা দেখতে পাই না, কিন্তু তোমাদের কমেন্টসগুলোই দেখতে পাই। সো তোমাদের ফিডব্যাকটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের ক্লাসটা এফেক্টিভ করার জন্য। ঠিক আছে, তো আমরা প্রথমেই দেখছি যে আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে ইউনিট 1 লেসন 1, এটা হচ্ছে তোমার সিলেট বোর্ড 2022 এসছে, যেটা ওয়ান্স আপন এ টাইম খুবই ইম্পর্টেন্ট ছিল, কিন্তু আমি এখন তোমাকে বলবো এটা লেস ইম্পর্টেন্ট। এটা
আমি তোমাকে বলছি যে এটা লেস ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওকে। এই পার্টটা ঠিক আছে। এরপর হচ্ছে তোমার নেলসন ম্যান্ডেলা যে পার্টটা, এটা অবশ্যই তোমার ইম্পর্টেন্ট, কারণ নেলসন ম্যান্ডেলার ব্যাপারটা তোমাকে বলেছি, এটা দিনাজপুর বোর্ড 2023 সালে এসেছে। ঠিক আছে, তো তোমাদের বড় ভাইয়া বা আপুদের ক্ষেত্রে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে দিনাজপুর বোর্ডে এটা এসেছে, এই যে এটা আবার একই সাথে ময়মনসিংহ বোর্ডেও এসেছে। যেমন ইমপ্রিজন ফর নিয়ারলি 3 ডিকেডস, এটা কিন্তু একই জিনিস, সেম প্যাসেজ থেকে আসছে। যেমন তোমার হচ্ছে নেলসন ম্যান্ডেলা প্যাসেজের মধ্যে বেশ কয়েকটা প্যারা আছে, তো এই প্যারাগুলোর মধ্যে থেকে এটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা। তো তোমার লেসনটা যদি ভালো মতন পড়া থাকে, তুমি এই দুইটা টাইপের হচ্ছে যদি মানে দুইটা টাইপের প্যারা থেকে দুইটা টাইপের আলাদা সেগমেন্টের কোয়েশ্চেন হয়, বোর্ড ওয়াইজ তো এগুলো আসলে সবসময় ডিফারেন্ট হয়। তো তুমি এই জিনিসটা খেয়াল করবা যে তুমি লেসনটা ভালো মতন যদি পড়ে থাকো অ্যান্ড তুমি এটার কোর যে ব্যাপারগুলো যদি ভালো মতো বুঝে থাকো, তাহলে তুমি ইজিলি এগুলো অ্যান্সার করতে পারবা। তো তোমার হচ্ছে আমি দেখলাম যে এখানে তোমার ইউনিট 1 থেকে বিগত বছরের প্রশ্নের আলোকে দেখলাম যে ম্যান্ডেলাটা ফ্রিকুয়েন্টলি আসতে দেখেছি। এরপর আমাদের ওই যে 2MN যেটা ছিল চাওলা অ্যান্ড হচ্ছে ভ্যালেন্টিনা তেরেস্কোভা, এটা থেকে প্রশ্ন আসছে। এটা থেকে কিন্তু অনেক বেশি প্রশ্ন আসতে আমরা দেখি, কারণ হচ্ছে আমরা বিগত বছরে এটার থেকে তোমার হচ্ছে বরিশাল বোর্ডে 2024 সালে একবার দেখেছি, তারপর হচ্ছে যশোর বোর্ড 2019 সালে দেখেছি। তো তোমরা হচ্ছে এইবারে যারা পরীক্ষার্থী আছো, যে বরিশাল বোর্ড 2024-এ এই প্রশ্নটা এসেছে, সো তোমাদেরকে বলবো একদম মোস্ট রিসেন্টলি তোমার বোর্ডে যদি ওই প্রশ্নটা এসে থাকে, মানে ওই টপিকটা থেকে কোশ্চেন হয়ে থাকে, তাহলে তুমি ওইটাকে একটু পরে পড়বে, আগের বাকিগুলো হচ্ছে শেষ করবে, তারপর হচ্ছে সময় পেলে ওইটা পড়বে। কারণ হচ্ছে এটাকে একটু আমরা লেস ইম্পর্টেন্ট হিসেবে দেখছি, কারণ সেম প্রশ্ন মানে সেম জায়গা থেকে প্রশ্ন সেম বোর্ডে খুব কম হতে দেখা যায়, মানে বারবার মানে ধরো ইমিডিয়েট তোমার নেলসন ম্যান্ডেলা থেকে প্যাসেজ এসছে, ধরো রাজশাহী বোর্ডে নেলসন ম্যান্ডেলা থেকে কথা রাজশাহী বোর্ডে নেলসন ম্যান্ডেলা থেকে প্যাসেজ এসছে, সেম প্যাসেজটা তোমার পরের বছর 2024, 25, 26 তিনবারই একই প্যাসেজ আসবে এমন হয় না, বা দুইবারই একই প্যাসেজ আসবে টানা, এটা হয় না, একটু চেঞ্জ করে দেয়, শাফেল করে দেয়। ঠিক আছে, তো তোমরা এই জিনিসটা একটু ফিল করার চেষ্টা করবা। তাহলে আমাদের এখানে দেখলাম যে নেলসন ম্যান্ডেলা আর 2MN এর দুইটা ইম্পর্টেন্ট, আর আগে যেটা আছে এটার কথা তো বললামই। যাই হোক, এরপরে হচ্ছে আমাদের যে মাল্টিপল চয়েস কোশ্চেন আর শর্ট কোশ্চেনের জন্য যে আদার্স যে পার্টগুলো আছে আমরা এগুলো একটু দেখবো। আমাদের হচ্ছে আমেরিকার কথা আমি বারবারই বলেছিলাম, এটা দিনাজপুর বোর্ড 24-এ আসছে। তো দিনাজপুর বোর্ডের 25 সালের যারা এইচএসসি পরীক্ষার্থী আছো, তারা একটু খেয়াল করবে যে এটা হচ্ছে তুমি একটু লেস ইম্পর্টেন্স দিয়ে আগে বাকিগুলো তোমার হচ্ছে এটা পড়ে ফেলবা। তাহলে হচ্ছে মানে আমি বলতেছি না যে এটা হচ্ছে তোমার ইসেই আসবে, যে তোমার 1 নম্বর প্রশ্নে আসবে, হয়তো এমন হতে পারে যে এটা আমেরিকাটা দিনাজপুর বোর্ড 2024 হচ্ছে 1 নম্বর প্রশ্নে আসছে, 2025-এ এটা এমন দিয়ে দিতে পারে যে সামারিতে বা ফ্লোচার্টে দিয়ে দিচ্ছে। সো হ্যাপেন্স আর কি, এগুলো সব মাঝে মাঝে আমরা দেখি। এরপর হচ্ছে এডুকেশন গিভস আস নলেজ, যেটা আমরা এডুকেশনের চ্যাপ্টারটাতে দেখেছিলাম, এখানে হচ্ছে তোমার চট্টগ্রাম বোর্ডে এসেছে, তারপর হচ্ছে সিলেট বোর্ডে এই দুইটাই আসতে দেখা গেছে। তারপর এই যে ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসফার, তোমাকে আমি বলি যদি বইয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু প্যাসেজ বলি, তার মধ্যে ড্রিমটা চলে আসবে, তার মধ্যে এডুকেশন গিভস আস নলেজ এগুলো চলে আসবে। সো এগুলো স্কিপ করা যাবে না, এগুলো কোনো না কোনো সেগমেন্টে তোমার ফ্রিকুয়েন্টলি বোর্ডগুলোতে আসে আর কি। তো এই জন্য হচ্ছে এগুলো স্কিপ করার কোনো সুযোগ নেই। ওকে, এখানেও দেখলাম আমরা। আচ্ছা, আই হ্যাভ এ ড্রিম, এটাও আমরা দেখলাম। আচ্ছা, আই হ্যাভ এ ড্রিম, তারপর হচ্ছে আই হ্যাভ এ ড্রিম, এটা দুইবারই আমরা দেখলাম। এখানে হচ্ছে আমাদের বরিশাল বোর্ড, ময়মনসিংহ বোর্ড দুইবারই এটা কিন্তু এসেছে 22 এবং 23 সালে। তো এরপরে আমরা দেখি এগুলো আসলে তোমরা তোমাদের হচ্ছে ইয়ে থেকে তোমাদের হচ্ছে যে পাস্ট কোশ্চেনগুলো ওগুলো থেকেও তোমরা খুঁজে বের করতে পারো, কিন্তু আমরা চেষ্টা করেছি ধরো সিন প্যাসেজের ক্ষেত্রে যে 1 নম্বর প্রশ্নে যেগুলো থাকবে সেগুলোর জন্য কোন কোন জিনিস আমরা এগুলো আলাদা করে তোমাদের জন্য স্লাইডে নিয়ে আসছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তো তোমরা চেষ্টা করবে যেগুলো ফ্রিকোয়েন্টলি আসতেছে, হ্যাঁ, এগুলো সম্পর্কে একটু কনসার্ন থাকার। এরপর আমরা একটু দেখি, এরপর হচ্ছে আমাদের যে হচ্ছে দ্য সাকসেস অফ কালসিন্দুর গার্লস, হ্যাঁ, এই যে আমাদের আনবিটেন গার্লস বা এই টাইপের ইয়াতে দেখলাম, যেটা ঢাকা বোর্ড 2024-এ এসছে। তো 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে ঢাকা বোর্ড 2024-এর বাসিন্দারা তোমরা হচ্ছে এটাকে একটু পরে পড়তে পারো, বাকিগুলো আগে কভার করে। এরপর হচ্ছে দ্য ফেমাস গ্রিক ফিলোসফার এরিস্টটল সেড, এটা কিন্তু অনেক বেশিবার আসছে। যেমন আমি কুমিল্লা বোর্ডের কথা বলি, রাজশাহী বোর্ডের কথা বলি, বরিশাল বোর্ডের কথা বলি, 3বারই কিন্তু এই প্যাসেজটা আসতে দেখা গেছে। আর এটা হচ্ছে ওই যে তোমার অরফানেজের যেটা আছে মাদার ইন ম্যানভেল, এটা হচ্ছে তোমার নিচের যেটা আছে, যেমন হিজ নেম ওয়াজ জেরি, হি হ্যাড বিন দেয়ার, এটা হচ্ছে বিন দেয়ার অ্যাট এজ 4 বা অর সামথিং এরকম লেখা ছিল। তো এটা হচ্ছে মাদার ইন ম্যানভেল থেকে, মাদার ইন ম্যানভেল থেকে প্রশ্ন হয়েছে। মাদার ইন ম্যানভেলটাকে একদমই লেস ইম্পর্টেন্ট হিসেবে দেখার সুযোগ নাই। আচ্ছা, তোমরা কমেন্ট করছো, আমি একটু কমেন্টগুলো চেক করবো। আচ্ছা,
একজন লিখেছে ভাই কমেন্ট পড়েন না, আমি অবশ্যই কমেন্ট পড়ার চেষ্টা করছি। আমার আসলে আমি জিনিসগুলো ভালো মতন আগে এক্সপ্লেন করি, এর পাশাপাশি তোমাদের কমেন্টগুলো আমি চেক করছি। তোমরা অবশ্যই সমস্যা রিলেটেড কোনো ব্যাপার হলে কমেন্ট করবে, এই বিষয়টা আমরা অবশ্যই গুরুত্ব সহকারে দেখছি। আচ্ছা, যেটা বললাম যে হিজ নেম ওয়াজ জেরি, মাদার ইন ম্যানভেলের যে পার্টটা থেকে, এটার হচ্ছে যশোর বোর্ড 24 আসছে, তো যশোর বোর্ড 2024 1 নম্বর প্রশ্নের জন্য এটাকে একটু সাইডে রেখে বাকিগুলো শেষ করে এটা তারপরে এটাতে তুমি হাত দিবে। এরপর চিলড্রেন মাস্ট পাস থ্রু সেভারাল স্টেজেস, এটা হচ্ছে তোমার ওই যে অ্যাডোলেসেন্স থেকে এসছে, অ্যাডোলেসেন্স এটা হচ্ছে যশোর বোর্ড 22 এসছে। এরপরে আমি খুব গুরুত্বপূর্ণ একটা প্যাসেজের সেগমেন্ট নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে তোমার অ্যাডোলেসেন্স কনস্টিটিউট নেশনস। এই যে একটু আগে এটা আমরা কিন্তু সলভ করেছি, এটা দেখো কতগুলো জায়গায় আসছে, হ্যাঁ কাউন্টলেস। দেখো এই যে 2022, 19, 24, 17, 19, 22 অনেক জায়গায় এসছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু ফিল করার ট্রাই করবে। ওকে, এরপর হচ্ছে আমরা হয় না গার্ল গেটস ম্যারিড, এটা হচ্ছে অ্যাডোলেসেন্স থেকে আসছে। হয় না অ্যাডোলেসেন্স গার্লস আর পুলড আউট অফ স্কুল বা এরকম কিছু, এটা থেকে আসছে। হ্যাঁ, তারপর হচ্ছে ওই যে হোয়াই এডুকেশন বা এই টাইপের থেকে, এখানে ইউনিট 9 লেসন 3 থেকে আসছে, হ্যাঁ এডুকেশন থেকে। তো আমরা এর আগে যেটা দেখেছিলাম যে হচ্ছে হয় না গার্লস গেটস ম্যারিজ, হ্যাঁ তোমার হচ্ছে অ্যাডোলেসেন্সের যে পার্টটা সেটা থেকে কিন্তু বরিশাল বোর্ড, চট্টগ্রাম বোর্ড, ঢাকা বোর্ড সবগুলোতে কিন্তু প্যারালালি আমরা প্রশ্ন আসতে দেখেছি। এই যে গার্ল গেটস ম্যারিড, এই জায়গাটাও কিন্তু এখান থেকেও কিন্তু প্রশ্ন আসছে আমাদের বরিশাল বোর্ডে, ঠিক আছে। তো এই ব্যাপারটা আমি বারবারই বলছি যে তোমাদের একটা সেগমেন্টে একটা প্রশ্ন আসা মানে এটা অন্যভাবে মাঝে মাঝে তোমাদের রিপিট হতে পারে। ধরো 1 এসছে, সেটা 3-এও ওই সেম প্যাসেজটা ইউজ হতে পারে, ঠিক আছে। আমরা এরপরে যাই, আমরা হচ্ছে রিডিংয়ের সেকেন্ড যে পার্টটা ফ্লো চার্টটা, হ্যাঁ তো ফ্লো চার্টটাতে আমরা হচ্ছে একটু ফোকাস করি। তো ফ্লো চার্টটা তোমাদের সবচেয়ে বেশি আসে, তোমাদের যে ইনফরমেশন ট্রান্সফার এটা হচ্ছে এখন দেখা যায় না বললেই চলো। তোমরা বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করলে দেখবা ওই পার্টটা তেমন একটা আমরা দেখতেই পাই না। রিডিং কম্প্রিহেনশনের মধ্যে আমরা যে ফ্লো চার্টটা দেখি, ফ্লো চার্টের মধ্যে যেমন নেলসন ম্যান্ডেলার কথাটা বললাম, এখান থেকে আসতে পারে। তো ফ্লো চার্ট তোমরা বেশ কয়েকবারই লিখেছো, আচ্ছা ঠিক আছে। তো ফ্লো চার্টটার ক্ষেত্রে তোমরা যে ব্যাপারটা দেখেছো সেটা হলো তোমাদের হচ্ছে একটা সেগমেন্ট করে দেওয়া থাকে, বাকি 5টা সেগমেন্ট তোমাকে করতে হয়। তো অনেকের একটা কনফিউশন এখানে কাজ করে, কনফিউশনটা আমি এখানে একটু ছোট্ট করে বলি, যে হচ্ছে তোমরা অনেকে চিন্তা করো যে ভাইয়া যেই ফ্লো চার্টে প্রথম যেই পার্টটা করে দেওয়া থাকে, 1 নাম্বারটা করে দেওয়া থাকে, এটা কি খাতায় লেখা লাগবে? আচ্ছা, আমি বলবো তুমি হচ্ছে এটা সহ লিখবা, কোনো সমস্যা নেই। এটা সহ আরও 5টা লিখবা, টোটাল হচ্ছে 6টা তোমার ফ্লো চার্ট হবে। আর ফ্লো চার্টের ক্ষেত্রে অনেকে আরেকটা ভুল করো, সেটা হচ্ছে যেই তোমার এলোমেলো করে লিখো। তুমি চেষ্টা করবে একটা ফ্লোতে যাওয়ার জন্য। ফ্লো মানে কি? একটা ধারা, তো তুমি ওই ধারা বা গতিতে যাবা, মানে উপর থেকে আস্তে 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 এগুলো স্কিমিং করতে করতে যাবা, হ্যাঁ। আর আরেকটা জিনিস খেয়াল করবা, ফ্লো চার্টের ক্ষেত্রে তোমার একটা ওয়ার্ড, হ্যাঁ এটাকে আমি ম্যাজিক্যাল ওয়ার্ডও বলবো, কারণ হচ্ছে এখানে দেখো তোমার ওই যে শোয়িং, এই যে শোয়িংটা দিয়ে কিন্তু ইয়ে থাকে, তো শোয়িংয়ের পরেই তোমার সাবজেক্টটা তুমি বুঝে যাবা। তোমার পুরো পার্টটা কিন্তু ফ্লো চার্টের ক্ষেত্রে পুরো কোশ্চেনটা পড়া লাগতেছে না। তুমি এখানে খেয়াল করবা যে শোয়িংয়ের পর থেকে দ্য আইকনিক ইমেজেস অফ নেলসন ম্যান্ডেলা, তো এটাই হচ্ছে তোমার টপিক, হ্যাঁ আইকনিক ইমেজেস অফ নেলসন ম্যান্ডেলা। তো একটা তোমাকে সেগমেন্ট করে দেওয়া থাকবে, আর হচ্ছে এখান থেকে তোমাকে বাকি 5টা হচ্ছে তোমাকে আরও করতে হবে, টোটাল 6টা তোমাকে করতে হবে। ফ্লো চার্টের ক্ষেত্রে কিছু কথা বলি, যেটা হচ্ছে টিপিক্যালি সব জায়গায় শুনে থাকবা, যেটা হচ্ছে নো বক্স নো মার্কস। অবশ্যই তোমাকে বক্স করতে হবে, আর বক্সগুলো শেপগুলো সবসময় সেম করার চেষ্টা করবা। আরেকটা জিনিস বলি, তোমাকে হচ্ছে ফ্লো চার্টের ক্ষেত্রে অবশ্যই সেন্টেন্স লিখবা না, ফুল স্টপ দিবা না, হ্যাঁ ফুল স্টপ দিয়ে এটা ফ্লো, এটা ধারার মতো চলতে থাকবে, তুমি ফুল স্টপ দিয়ে সেন্টেন্স বানায় এটাকে শেষ করবে না। তোমার কাজ হচ্ছে এখানে যে ফ্রেজগুলো এগুলো দিয়ে হচ্ছে তুমি ফ্লো চার্টের পার্টগুলো করার চেষ্টা করবা। আর প্রথমটা যেভাবে করে দেওয়া থাকবে চেষ্টা করবা সেগুলো হচ্ছে তুমি কি করতে ইয়ে করতে। আচ্ছা, এখানে একজন কমেন্ট করেছে আপনার ক্লাস ভালো লাগে ভাইয়া, অনেক থ্যাংক ইউ সো মাচ। আসলে তোমাদের জন্য কষ্ট করে ক্লাস নেওয়া ট্রাই করছি, যদি তোমাদের জন্য এটা ফ্রুটফুল হয় হোপ সো। তো এরপর আমরা দেখি যে শোয়িংয়ের পরে যে দ্য আইকনিক ইমেজেস অফ নেলসন ম্যান্ডেলা, এভাবে করে হচ্ছে তোমাদের এই যে শোয়িং দিয়েই টপিকটা থাকবে ফ্লো চার্টের। সো অল উই ট্রাই টু ডু ইজ যে শোয়িংয়ের পরটা থেকেই আমরা এই জিনিসটা পড়বো, তাহলে আমাদের এই জিনিসটা দেখাও লাগতেছে না। আমরা প্রথম পার্টটা খাতায় লিখবো, যে জিনিসটা থাকবে এটা লিখবো, লেখার পরে আমরা এর পরবর্তীতে যেই আদার্স বক্সগুলো 2, 3, 4, 5, 6 এভাবে আমরা হচ্ছে ধারাবাহিকভাবে আমরা যাবো রেসপেক্টিভলি। ওকে, তো এটা হচ্ছে আমাদের ফ্লো চার্টের বিষয়। আমি আর প্যাসেজটা পড়ছি না, যেহেতু আমাদের কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে আর অনেক বেশি। তোমরা প্যাসেজটা পড়ে এসছো, তো ফ্লো চার্টের ক্ষেত্রে এটাই বললাম, যেভাবে একটা প্যাসেজ দেওয়া থাকবে এরপর ফর্মেটটা তুমি আশা করি পারবা, ঠিক আছে। তো কয়েকটা কথা বললাম, একটা হচ্ছে নো বক্স নো মার্কস, অবশ্যই বক্স করতে হবে, আর বক্সগুলো শেপ চেষ্টা করবা সেম করার জন্য, হ্যাঁ। আবার এভাবে করার দরকার নেই, এটাকে বক্সটাকে একটা ডায়াগ্রাম মানে উল্টাপাল্টা ডায়াগ্রাম করার দরকার নেই। ধরো তুমি হচ্ছে একটা এখানে করেছো,
আরেকটা হচ্ছে তুমি অ্যারো দিয়ে সাইডে করেছো, আরেকটা নিচে করো, সেভাবে করবে না, করলে উপর নিচ অথবা সাইডে, কিন্তু উপর নিচটাই আমরা সবচেয়ে বেশি হচ্ছে ডিসেন্ট বলে মনে করি আর কি। তো এটার জন্য হচ্ছে তোমাকে প্র্যাকটিস করতে হবে, যে তোমার ফ্লো চার্টের জন্য তোমার হচ্ছে প্যাসেজ পড়ে পড়ে প্রত্যেকটা প্যাসেজের জন্য এভাবে প্র্যাকটিস করা থেকে তুমি চেষ্টা করবা ফ্লো চার্টের শোয়িংয়ের পরে যে টপিকটা যেটা দেওয়া থাকবে সেটা থেকে বাকিগুলো কীভাবে দ্রুত আইডেন্টিফাই করা যায় এটার চেষ্টা করবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের যে ফ্লো চার্টের সবচেয়ে বেশি যেটা মানে এসে থেকেছে বিগত বছরে, যে ফ্লো চার্টের ইনফরমেশন ট্রান্সফার যেটা বলেছি লেস ইম্পর্টেন্ট, তোমরা হচ্ছে এই জায়গাটা একটু খেয়াল করবা, ঠিক আছে? আচ্ছা, ওকে, ইনফরমেশন ট্রান্সফার বা ফ্লো চার্টের ক্ষেত্রে ফ্লো চার্টটাকে বেশি গুরুত্ব দিবে, এটা বারবারই বলছি। এরপর হচ্ছে এখানে দেখো আই ডিক্লেয়ার্ড দ্য অ্যাসেম্বলি, যেটা বলেছি তোমাদেরকে আগে থেকেই, এটা একটু লেস ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে নেলসন ম্যান্ডেলা প্লেড আ প্রমিনেন্ট, এবারের জন্য লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো নেলসন ম্যান্ডেলা প্লেড আ প্রমিনেন্ট রোল এখানেও দেওয়া ছিল। তো প্রত্যেকবারই শোয়িংয়ের পরে তোমার সাবজেক্ট শুরু হবে, এই জিনিসটা কিন্তু মাথায় সেট করে ফেলো। তাহলে এগুলো আমরা দেখছি বিগত কোন কোন বার এসছে, আমেরিকা থেকে এসছে, স্ট্রিটস আর নাও মাই হোম, এটাও কিন্তু আমেরিকা থেকে আসছে, ঠিক আছে? দ্য ফার্স্ট থিং এডুকেশন ডাজ ইজ টু গিভ আস, তাহলে এডুকেশন গিভস আস নলেজ, এখান থেকে আসছে। আচ্ছা, তো এই ইউনিটগুলো বা এই প্যাসেজগুলো তোমাদেরকে বারবার পড়ে শোনানোর কারণ কি, যাতে হচ্ছে তোমার এগুলো মাথায় থাকে যে এগুলো আমাকে বেশি গুরুত্ব সহকারে পড়তে হবে। অবশ্যই তোমরা এগুলো গাইড বইতেও পাবা, তোমাদের পাস্ট পেপারসগুলোতেও পাবা, কিন্তু আমরা এগুলো আলাদা করে সেগমেন্টেশন করে তোমাদের জন্য রেখেছি, যাতে হচ্ছে তোমরা খুব ইজিলি এগুলোকে ক্যাচ করতে পারো। ওকে, আমরা এরপরে যাই যে এডুকেশন গিভস আস নলেজ, এখান থেকে আবারও ফ্লো চার্ট আসতে আমরা দেখলাম। এরপর হচ্ছে তোমার সিভিক এঙ্গেজমেন্ট থেকে, হ্যাঁ, সিভিক এঙ্গেজমেন্ট থেকে আসছে, যেটা 5 নাম্বার ইউনিটে, তারপরে এডুকেশন থেকে আসছে, এটাও 5 নাম্বার ইউনিটে, দুইটা কিন্তু একই লেসন থেকে আসছে, হ্যাঁ। তারপর হচ্ছে তোমার ড্রিমস হ্যাভ বিন ফ্যাসিনেটেড ফিলোসফার ফর ইয়ার্স, এই জিনিসটা ফ্লো চার্টে আসে, সামারিতে কিন্তু এর থেকেও বেশি আসে। এই জিনিসটা মাথায় রাখবা যে ড্রিমস হ্যাভ বিন ফ্যাসিনেটেড ফিলোসফার, সামারি, কোয়েশ্চেন অ্যান্সার দুইটার ক্ষেত্রে কিন্তু এটা বেশি আসে, এবং ফ্লো চার্টের ক্ষেত্রে তো আমরা দেখলামই। তাহলে এটা মানে কোনো একটা টপিকের জন্য তুমি বাদ দিতে পারবা না, তুমি ফ্লো চার্ট বলো, সামারি বলো, যাই বলো, সবগুলোর জন্য তোমার ড্রিম প্যাসেজটা ভালো মতন একটু পড়তে হবে, ঠিক আছে? যে ড্রিমের ডেফিনেশন যে প্যাসেজটা একদম শুরুর দিকেরটা, ঠিক আছে? এরপর আমরা দেখি এডুকেশন গিভস আস নলেজ, যে সেম জিনিস আবার আসছে, এখানে কতবার আসছে একটু খেয়াল করো, এটা থেকে ফ্লো চার্ট আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? তোমাকে শোয়িং বা হাইলাইটিং দিয়ে এরপরে যে সাবজেক্টটা দিবে, এখানে কিন্তু এখানের ফ্রেজগুলো কিন্তু অনেক মানে কোয়েশ্চেনেবল আর কি, মানে ফ্লো চার্টটার ক্ষেত্রে এই প্যাসেজটা। এরপর আমরা একটু দেখি যে আরও আছে আমাদের অনেক, যে অ্যাট ডে লাইট আই ওয়াজ হাফ ওয়েকেন্ডস মাই ব্যাড, এটা হচ্ছে তোমার ওই যে মাদার ইন ম্যানুয়াল থেকে আসছে, যেটা ইউনিট 8 লেসন 3, এটা হচ্ছে তোমার ঢাকা বোর্ড 23 আসছে। আর হচ্ছে এই যে অ্যাডোলেসেন্স ইজ এ পিরিয়ড, এটাও আসছে ইন বাংলাদেশ লিগ্যাল, এই দুইটা কিন্তু অ্যাডোলেসেন্স থেকে আসছে। আর হচ্ছে তোমার জাঙ্ক ফুড অ্যান্ড প্রসেস ফুড, এটা কিন্তু তোমরা পড়েছো, ওই যে লাইফস্টাইলের যে অংশটা ছিল, লাইফস্টাইলের যে ইউনিটটা, সেটাতে কিন্তু তোমরা পড়েছো। আচ্ছা, ঠিক আছে, ওকে। এরপর আমরা দেখি যে হচ্ছে ইকোট্যুরিজম ইজ ব্রডলি ডিফাইন্ড, হ্যাঁ। ইকোট্যুরিজম সম্পর্কে আমরা যশোর বোর্ড 2024 আসতে দেখেছি। সো ফ্লো চার্টের ক্ষেত্রে এবার যশোর বোর্ড 24 আর হচ্ছে ঢাকা বোর্ড 24 তোমরা তো দেখেছোই বিগত বছরের ফ্লো চার্ট এখান থেকে এসেছে। সো তোমরা চেষ্টা করবা বাকিগুলোতে একটু বেশি ভালো মতন ফোকাস করতে। ধরো হুবহু সেম সেগমেন্টে সেম প্যাসেজটা সেম বোর্ডে আসার চান্স আমরা একটু কম দেখি, মানে আসবে না এমনটা বলছি না, বাট একটু আমরা অন্য পার্টগুলো দেখি, তারপর এটাতে দেখলাম। এরপর আমরা দেখি যে হচ্ছে আমাদের খুব সুন্দর একটা প্যাসেজ আসছে, যেটা আমি মানে যখন আমি হচ্ছে এইচএসসিতে ছিলাম তখন আমার এটা খুব মানে পছন্দের ছিল, এবং এটা পড়ে আমার খুব খারাপ লেগেছিল। তো আমি এটা একটু পড়ে শোনাবো, এরপর হচ্ছে আমরা পরের পার্টে চলে যাবো। দেখো, রাইট আ সামারি অফ দ্য ফলোয়িং টেক্সট, এই টেক্সটের উপর আমরা সামারি লিখবো। দেখো, মাই নেম ইজ আমেরিগো, আমার নাম আমেরিগো, আই এম 13 years old অ্যান্ড লিভ অন দ্য স্ট্রিট অ্যালন, মানে হচ্ছে আমি রাস্তায় একা একা বসবাস করি, আমার বয়স 13 বছর। মাই মাদার হু ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার, আমার মা যে হচ্ছে আমার বাবা থেকে আলাদা, অর্থাৎ তাদের দুজনের মধ্যে বিচ্ছেদ হয়েছে, ডাজন্ট ওয়ান্ট মি, তিনি আমাকে চায় না, শি টোল্ড মি টু গো অ্যাওয়ে, তিনি আমাকে অন্যত্র চলে যেতে বলেছেন। নাও শি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান, এখন তিনি অন্য একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। মাই ফাদার লিভস ফার অ্যাওয়ে, ভেরি ফার অ্যাওয়ে, আমার বাবা খুবই দূরে বসবাস করে। আই ওয়ান্ট টু গো হিম, আমি তার কাছে যেতে চাই, বাট হি ডাজন্ট ওন্ট টেক মি ইদার, তিনিও আমাকে চান না, তিনিও আমাকে নিতে চান না। আচ্ছা, দ্য স্ট্রিটস আর নাও মাই হোম, এখন রাস্তাগুলোই আমার বাড়ি। সামটাইমস আই ফাইন্ড ওয়ার্ক, মাঝে মাঝে আমি কাজ খুঁজি। আই ইউজ টু কালেক্ট, এই যে ইউজ টু নিয়ে তোমাদের অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, আমরা যদি অতীতের কোনো অভ্যাসের ক্ষেত্রে বলি সেক্ষেত্রে কিন্তু ইউজ টুটা অনেক ইম্পর্টেন্ট। তো এটা কিন্তু তোমাদের
কমপ্লিটিং সেন্টেন্স, যে সেকেন্ড পার্টের কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে আসবে। তোমরা কোয়েশ্চেন অ্যানালাইসিস ক্লাস কিন্তু এর আগে অনেকগুলো পেয়েছো, ধারাবাহিকভাবে তোমরা অন্যান্য সাবজেক্টেরও পাবা। ইংলিশ সেকেন্ড পার্টের ক্ষেত্রে তোমরা দেখবা যে এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে এবং খুব ফ্রিকুয়েন্টলি কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সের এইসব পার্ট থেকে প্রশ্ন আসে। তো তোমরা ইউজ টুর যে পার্টটা, এটা দেখলে অতীতের কোনো একটা অভ্যাস যেটা বললাম। আচ্ছা, আই ইউজ টু কালেক্ট ট্র্যাশ অ্যান্ড সেল ইট টু এ ভ্যান্ডর। আই স্টপ ডুইং দ্যাট after I had serious infection and a doctor told me to stay away from trash dump. মানে হচ্ছে ময়লার যে স্তূপ, এগুলো থেকে আমাকে ডক্টর একটু দূরে থাকতে বলেছিলেন। কেন দূরে থাকতে বলেছিলেন? কারণ হচ্ছে আমার সিরিয়াস একটা ইনফেকশন হয়েছে। পথশিশুরা সাধারণত খুবই মানে করুণ পরিস্থিতিতে থাকে, খুবই করুণ পরিণতিতে থাকে, এই জন্য তাদের হচ্ছে ওই যে হাইজিন যে মেনটেন করা হয় না, তো সেই জন্য সে হচ্ছে খুব সিরিয়াস ইনফেকশন হয়েছিল, যে সে হচ্ছে পরবর্তীতে আর ওই কাজটা কন্টিনিউ করতে পারেনি। ওয়ান্স আই ওয়ার্ক ফর অ্যান আইসক্রিম শপ ওনার অ্যান্ড সোল্ড আইসক্রিম অন দ্য বিচ, যেটা হচ্ছে আমি সমুদ্র তীরে বা বিচে হচ্ছে আমি আইসক্রিম বিক্রি করতাম। একটা আইসক্রিম হচ্ছে তোমার হচ্ছে ওনারের জন্য, আইসক্রিম শপ ওনারের জন্য কাজ করতাম। বাট আই গট নো মানি ইন রিটার্ন, কিন্তু আমি মানে রিটার্নে বা হচ্ছে আমি এটার ফলাফল হিসেবে কোনো টাকাও পাইতাম না। কি পাইতাম? দ্য ওনার অফ দ্য শপ গেভ মি সামথিং টু ইট, আমাকে কিছু কিছু খেতে দিত, অ্যান্ড লেট মি স্লিপ ইন হিজ হার্ট অ্যাট নাইট, এবং তার করে ঘরে আমাকে রাতে ঘুমানোর জায়গা দিয়েছিল। দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল, এই কাজটা আমার জন্য খুবই কঠিন ছিল এবং খুবই যন্ত্রণাদায়ক ছিল। দ্য আইসক্রিম বক্স ইজ কোয়াইট হেভি হোয়েন ইট ইজ ফুল, যখন আইসক্রিমের বক্সগুলো ফুল থাকতো, পরিপূর্ণ থাকতো, তখন খুবই এটাকে ভারী মনে হতো। আচ্ছা, আই হ্যাড টু ওয়ার্ক ফর আওয়ার্স, আমাকে ঘন্টার পর ঘন্টা হাঁটতে হতো। অফারিং মাই আইসক্রিম টু হুএভার ওয়ান্টেড টু বাই, মানে আইসক্রিম কেউ আইসক্রিম কিনবে কিনা এটা মানুষকে আমরা হচ্ছে কী করতাম, বিক্রি করতে করতে হচ্ছে মানে আমার অনেক সময় লাগতো, মানে ঘন্টার পর ঘন্টা আমাকে হাঁটা লাগতো। ওকে, দেয়ার ওয়ার ডেজ হোয়েন আই কুড নট ইভেন সেল ওয়ান আইসক্রিম, এমনও দিন গিয়েছে যখন আমি একটা আইসক্রিমও বিক্রি করতে পারিনি। ইন আ ওয়ে, একদিক থেকে আই এম লাকি, আমি খুবই ভাগ্যবান একদিক থেকে, বিকজ আই এম অ্যালাইভ, আমি বেঁচে আছি। এখানে কিন্তু একটা জিনিস রিয়েলাইজ করার আছে, হ্যাঁ, যদি আমরা অ্যানালাইসিস ক্লাস নিচ্ছি, বাট এখানে প্যাসেজটাতে অনেক কিছু শেখার ব্যাপার আছে। এখান থেকে সামারি আসলে তুমি ব্যাপারগুলো যদি ভালো মতন তুমি ফিল করতে পারো, সামারিটাও তুমি গুছিয়ে লিখতে পারবা। তো যে ব্যাপারটা বললাম যে সে যে বেঁচে আছে, এটাই তার কাছে একটা ব্লেসিং মনে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা দেখো, আই এম লাকি বিকজ আই এম অ্যালাইভ। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের মধ্যে একজন, ওয়াজ রিসেন্টলি কিল্ড আফটার হি ফেল ইনটু আ হোল দ্যাট ওপেন আপ ইন আ পাইল অফ ট্র্যাশ, যেটা হচ্ছে ময়লার যে একটা পাইল ছিল, এটার মধ্যে স্তূপ ছিল, এটার মধ্যে সে হচ্ছে কী করছে, একটা গর্তের মধ্যে পড়ে গিয়েছে। A boy I know lost one of his eyes after a piece of hot glass flew into his eye at the glass factory where he worked. অর্থাৎ সে একটা বন্ধুর কথা জানে যে হচ্ছে ময়লার স্তূপের মধ্যে এরকম তলিয়ে গিয়েছিল, আর একটা ছেলের কথা জানে যে হচ্ছে চোখে তোমার হচ্ছে ওই যে গ্লাসের কাজ করতেছিল, তো ওইখানে হচ্ছে গ্লাসের টুকরা পড়ে তার চোখটা নষ্ট হয়ে গিয়েছিল। তো এই জিনিসটা আমরা দেখলাম। তারপরে হচ্ছে যে দ্য ওনার রিফিউজ মানে কি করা, রিফিউজ মানে কি একটু কমেন্টে যদি জানাও। আচ্ছা ঠিক আছে, তো রিফিউজ মানে কোনো কিছু দিতে অস্বীকৃতি জানানো বা অস্বীকার করা। দ্য ওনার রিফিউজ করছে যে সে দিবে না, কি দিবে না, টু পে দ্য মেডিকেল ট্রিটমেন্ট, তাকে হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট বা হচ্ছে চিকিৎসার খরচ দিবে না। তারপর হচ্ছে ফর মি, আমার জন্য, লাইক অল আদার স্ট্রিট চিলড্রেন, রাস্তার অন্যান্য আরও পথশিশুদের মতো, লাইফ ইজ ভেরি হার্ড, জীবন খুবই কঠিন। আই এম লুকিং ফর ওয়ার্ক, আমি কাজের খোঁজ করছি। আই এম অলওয়েজ হাংরি, আমি সবসময় ক্ষুধার্ত থাকি। অ্যান্ড আই ডোন্ট নো, এবং আমি জানি না, হোয়ার আই উইল স্লিপ অ্যাট নাইট, রাতে আমি কোথায় ঘুমাবো। আচ্ছা, তো এটা হচ্ছে একটা বিষয় যে এখানে থেকে আমাদের সামারি আসবে, এটা অবশ্যই একটা সিন প্যাসেজ। তো সিন প্যাসেজগুলোর সামারিগুলো একটু প্র্যাকটিস করে রাখবা। যে ব্যাপারগুলো দেখালাম এগুলো তো দেখলাই, তো সিন প্যাসেজের সামারিগুলোর প্র্যাকটিস করে রাখবা। সামারি লেখার ক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখবা, যে সামারি অনেকে কী করে প্যাসেজ থেকে ঠুসঠাস কী করে 3-4টা লাইন তুলে দেয়, এই কাজটা করা যাবে না, কপি পেস্ট করা যাবে না। আমাদেরকে যে কাজটা করতে হবে, সামারিতে এখানে যে পয়েন্টগুলো নিয়ে কথা বলছে, ওই পয়েন্টগুলোকে নিয়ে আমার ইমপ্লিমেন্ট করে সেন্টেন্স মেক করতে হবে। ধরো এখানে যে মেইন পয়েন্টগুলো বলছে, তার হচ্ছে সে হচ্ছে হোমলেস, হ্যাঁ, সে হচ্ছে হাংরি থাকে, তারপরে সে হচ্ছে হেল্পলেস, তারপরে হচ্ছে তার ফ্যামিলি তাকে চায় না, ঠিক আছে, তো সে হচ্ছে আদর যত্ন থেকে বঞ্চিত। তো এই টাইপের ওয়ার্ডগুলো নিয়ে আমরা হচ্ছে সামারিটাকে সংক্ষেপে লেখার চেষ্টা করবো। তো আইডিয়াল লাইন নাম্বার বা এটা হচ্ছে আমি এক্স্যাক্টলি বলছি না, তবে আমি এতটুকু বলার চেষ্টা করবো, হুবহু এখানে হচ্ছে কপি পেস্ট করে কপিক্যাট হওয়ার কিছু নাই। তুমি অবশ্যই নিজের একটু ক্রিয়েটিভিটি খাটানোর চেষ্টা করবা। এখন অনেকে প্রশ্ন করবে, ভাই আমার তো ফ্রি হ্যান্ড রাইটিংয়ের অবস্থা ভালো না, আমি কী করবো? সেজন্য তোমাকে বলবো যে যেই টপিকগুলো থেকে বিগত বছরে বেশি সামারি এসছে,
অবশ্যই এটা দেখাবো একটু পরে। তো এইগুলো একটু মার্ক করে প্র্যাকটিস করবা যে এই প্যাসেজটা আসলে আমি এটাকে কীভাবে সংক্ষেপে এটার মূল ভাবটা আমি তুলে ধরতে পারি। এটা একটু প্র্যাকটিসের বিকল্প আসলেই কিছু নাই, এজন্যই বলবো। আর যারা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভালো তারা তো অবশ্যই প্যাসেজ পড়ে সাথে সাথে এটা জেনারেট করে ফেলতে পারো যে আমার কী কী ওয়ার্ড চুজ করা উচিত। ওকে ওকে এরপর হচ্ছে আমরা সামারির যে কোনগুলো এসছে এগুলো আমরা একটু দেখি। যে আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে এটার কথা বললামই যে এটা লেস ইম্পর্টেন্ট। আর হচ্ছে হি ইজ অ্যান এপিক সেন্টার অফ আওয়ার টাইম, হ্যাঁ এটাকে হচ্ছে মেন্ডেলাকে নিয়ে বলছিল আর কি, মেন্ডেলাকে নিয়ে তৎকালীন নোবেল বিজয়ী হ্যাঁ নাদিম গডদিমার বলেছিল এই কথাটা যে তিনি আমাদের সময়েরও একটা হচ্ছে তারকা ছিলেন। হ্যাঁ আচ্ছা এরপরে হচ্ছে এটা ইউনিট 1 ছিল যেটা ঢাকা বোর্ড 22 সালে, বরিশাল বোর্ড 22 সালে ইকুয়ালি এসছে। আমেরিকা থেকে এসছে, এডুকেশন গিভস আস নলেজ থেকে এসছে। এরপর হচ্ছে অল পিপল ড্রিম, অর্থাৎ ওই যে এটা হচ্ছে একটা ইসে থেকে আসছে তোমার, এটা বলবো যে অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি। হ্যাঁ এই যে তোমার হচ্ছে যারা দিনে স্বপ্ন দেখে হ্যাঁ তারা হচ্ছে খুব ডেঞ্জারাস পিপল, এই টাইপের আমাদের হচ্ছে ড্রিমের মধ্যে ছিল এই ড্রিম পোয়েম, তো এটা থেকেও এসছে। এরপর আমরা দেখি হোল ফাস্ট টু ড্রিমস, এটাও একটা কিন্তু পোয়েম, হ্যাঁ এগুলো পোয়েম, তো পোয়েমগুলো থেকেও তোমার হচ্ছে থিম বা সামারিগুলো আসে। এরপর দেখো ওয়ান্স ইন ওয়াটার ইউ গট অবলিভিয়াস টাইম, আচ্ছা এটা কুমিল্লা বোর্ড 24 এসছে। সুতরাং হচ্ছে এইবারে মানে 25 সালে হচ্ছে কুমিল্লা বোর্ড 24 এই পার্টটা থেকে সামারি আসার সম্ভাবনা একটু কম। এরপর আমরা দেখি ফেমাস গ্রিক ফিলোসফার এরিস্টটল, যেটা আমরা আরও একটা সেগমেন্টে দেখেছিলাম, এখান থেকেই প্রশ্ন এসেছিল। দ্য অরফানেজ ইজ হাই ইন ক্যারোলিনা মাউন্টেন্স, যেটা হচ্ছে মাদার ইন মেনভেল থেকে আসছে। ওকে তো তোমরা এগুলো একটু দেখে যাবা, হ্যাঁ মানে এই মানে ক্লাসের পরেও তুমি চেষ্টা করবে যে এগুলো একটু টেনে দেখতে যে কোন কোন পার্টগুলো থেকে এসছে, তাহলে হচ্ছে তোমার ব্যাপারগুলো ফোকাস করতে ইজি হবে। এগুলো একটু পারলে হচ্ছে নোট করে রাখবা, অথবা বইয়ের যেই তোমার ইন্ডেক্সটা আছে এখানে একটু মার্ক করে রাখবা। এরপর আমরা দেখি যে সিন প্যাসেজ সামারি রাইটিংয়ের ক্ষেত্রে যে WHO অর্গানাইজেশন আইডেন্টিফাই, যেটা আমরা দেখেছি ওই যে তোমার অ্যাডোলেসেন্সের ক্ষেত্রে যে ওই যে WHO যে একটা পরিসংখ্যান দিয়েছিল কত মিলিয়ন হচ্ছে ছেলে, কত মিলিয়ন মেয়ে অ্যাডোলেসেন্স, তো তাদের অবস্থা কি এটা সম্পর্কে দিয়েছিল। এটা কুমিল্লা বোর্ড 22 এসছে। দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্স গার্লস, এটাও অ্যাডোলেসেন্স থেকে এসছে। দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি, এগুলো। তারপর হচ্ছে জাঙ্ক ফুডের ব্যাপারটা, যেটা আমরা হচ্ছে লাইফস্টাইল থেকে দেখতে পাই, এটা হচ্ছে তোমার 10 নম্বর ইউনিটে 3 নম্বর লেসন। উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট রিজন, এটাও সেম জায়গা থেকে আমরা দেখেছি, যেটা অনেকবার এসছে। তোমরা জাঙ্ক ফুড অ্যান্ড প্রসেস ফুডের যে ব্যাপারটা, এখান থেকে কিন্তু তোমার সামারি আসতে পারে, এখান থেকে কিন্তু তোমার 1 নম্বরের যে কোশ্চেন অ্যান্সার এবং হচ্ছে যে মাল্টিপল চয়েস কোশ্চেন নাম্বার 1-এর এগুলো কিন্তু আসতে পারে। কেননা এখানে কিন্তু আসলে লেখার মতো অনেক ব্যাপার আছে, যে এগুলো একটু ডিফারেন্সিয়েট করা যায় যে জাঙ্ক ফুড কি, প্রসেস ফুড কি, জাঙ্ক ফুড কি, ফাস্ট ফুড কি, দুটোর মধ্যে ডিফারেন্সটা কি, কোনটা আসলে কি বোঝায়, এগুলোর এক্সাম্পল সহ ওভারঅল এখানে আসলে ডিটেল কিছু ব্যাপার আলোচনা করা আছে, যেগুলো নিয়ে তুমি হচ্ছে কোশ্চেন হওয়ার মতো আর কি, ঠিক আছে। তো এটা নিয়ে আমরা কথা বললাম। এরপর আমরা নেক্সট সেকশন চলে যাই। এখানে হচ্ছে আমাদের হচ্ছে রিডিংয়ের মধ্যে আমাদের হচ্ছে এটা হচ্ছে উইথ ক্লু। তো উইথ ক্লু আমি আসলে এখন সলভ করে দেখাবো না আমি, আচ্ছা এখানে হচ্ছে একটু ফন্টটা ভেঙে গিয়েছে, যে 0.5 থেকে 10টা করে হলে তোমার 5 মার্ক, ঠিক আছে। তো তোমরা উইথ ক্লুজের ক্ষেত্রে আমি একটু ট্রিক বলে হচ্ছে পরের পয়েন্টে চলে যাবো। এখন আসলে সবগুলো কোশ্চেন আমরা সলভ করছি না, যেহেতু আমাদের কাজ হচ্ছে আজকে কোশ্চেন অ্যানালাইসিস করা, আমরা অ্যানালাইসিসে চলে যাবো। জাস্ট টাইপটা দেখাই। তুমি যে কাজটা করবা, প্রথমে হচ্ছে এই ওয়ার্ডগুলো দেখবা, এরপর হচ্ছে পুরো প্যাসেজটা পড়বা। আবার বলছি, প্রথমে এই ওয়ার্ডগুলো দেখবা বক্সের, এরপর হচ্ছে পুরা প্যাসেজটা পড়বা। এখন এখানে ওয়ার্ডগুলো দেখার ক্ষেত্রে একটা জিনিস কি, অনেকে মনে করে যে এখানে 10টা গ্যাপ আছে, 10টা ব্ল্যাঙ্ক আছে, তার মানে কি 10টাই হচ্ছে কি যে আমার 10টাই এখানে ব্ল্যাঙ্ক আছে, 10টাই ওয়ার্ড আছে, এমন কিন্তু না। তুমি এখানে খেয়াল করে দেখো 2, 4, 6, 8, 10, 12 দুইটাই কিন্তু এক্সট্রা ওয়ার্ড আছে। সো তোমার মানে এমন হচ্ছে কাটাই মিলে হচ্ছে লাস্টটা মিলে যাবে, এরকম কিন্তু এখানে হওয়ার কোনো চান্স নাই। ওকে জাস্ট কিডিং। তো এখানে হচ্ছে তোমাকে প্রথমে এই প্যাসেজটা ভালো করে পড়তে হবে। এডুকেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ আওয়ার মাইন্ড ডেভেলপস থ্রু ফর্মাল ড্যাশ অ্যাট অ্যান ইনস্টিটিউশন। তো এভাবে তুমি এটা পুরোটা পড়বা। তোমরা যেই কমন মিস্টেকটা করে থাকো সেটা হলো, আগে হচ্ছে আমি এটা পড়লাম, ওকে এখানে এতে কোনটা অ্যান্সার হবে এটা বসাই দিলাম, ওকে এরপরে আরেকটা বললাম, বিতে কোনটা অ্যান্সার হবে এটা বসাই দিলাম। এটা কিন্তু সবসময় প্রোডাক্টিভ একটা ওয়ে না, হ্যাঁ এটা একদমই প্র্যাকটিক্যাল ওয়ে না। আমি যেটা বলবো, এটা একটু পড়লে তুমি বুঝে যাবা যে কোন জায়গায় কোন জিনিসটা আসবে। তো তুমি এটা পড়ার সাথে সাথে যে গ্যাপগুলো, ওগুলো পড়ার সাথে সাথে তুমি এখানে একটু তাকায়ও দেখবা যে কোন ওয়ার্ডটা এখানের সাথে যাইতে পারে। এরকমভাবে ব্রেনস্টর্ম করলে যখন তুমি অ্যান্সার করবা ডিরেক্টলি, তখন তোমার জিনিসটা বুঝতে সুবিধা হবে। তোমাকে সবসময় একটা কথা বলবো যে ধরো তুমি হচ্ছে কোনো একটা জায়গায় পারফর্ম করবো, অবশ্যই তুমি ওই প্লেসটার যে এনভায়রনমেন্টটা তোমাকে বুঝতে হবে। তুমি একটা প্যাসেজ বা হচ্ছে একটা এরকম একটা অংশের একটা হচ্ছে সেগমেন্টের তুমি হচ্ছে অ্যান্সার করবা, সেটা অবশ্যই তোমাকে আগে পড়ে দেখতে হবে যেটা কী নিয়ে কথা বলছে। এটা বোঝার আগে তুমি হচ্ছে যদি কী করো, তোমার আইডিয়ার উপর বেস করে হচ্ছে তুমি প্রত্যেকটার অ্যান্সার করতে করতে পরে যাও, তাহলে জিনিসটা হচ্ছে খুব একটা বেশি প্রোডাক্টিভ হবে না। তাহলে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আগে এটা পড়বা, ওয়ার্ডগুলো একটু দেখবে, এরপর কোনটার সাথে ম্যাচ করে এগুলো একটু দেওয়ার ট্রাই করবা, ঠিক আছে।
আচ্ছা, ওকে, আমরা হচ্ছে এটা বুঝেছি রিডিং এই পার্টটার ক্ষেত্রে আমাদের 4 নম্বর কোয়েশ্চেন যেটা হচ্ছে উইথ ক্লুর ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করব সেটা হচ্ছে কি করতে, আগে এটা পড়তে, ওয়ার্ডগুলো পড়তে, এরপর হচ্ছে আমরা ম্যাচ করতে। কিন্তু এখানে আরেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, এখানে আমরা গ্রামাটিক্যাল চেঞ্জ আনতে পারি, কিন্তু এখানে লেখা আছে যে মেক এনি গ্রামাটিক্যাল চেঞ্জ ইফ নেসেসারি। ধরো কোনো একটা জায়গার মধ্যে, কোনো একটা ব্ল্যাঙ্কের মধ্যে সে তোমার অ্যাডজেক্টিভ লাগবে, তো তোমার অ্যাডজেক্টিভের জায়গায় তুমি এখানে নাউন ওয়ার্ড দেওয়া আছে ওইটাই বসাই দিলা, তাহলে কিন্তু হবে না, তোমাকে গ্রামাটিক্যাল চেঞ্জ করতে হবে প্রয়োজনে। তোমাকে আগে বুঝতে হবে যে কোথায় কোন কোন গ্রামাটিক্যাল চেঞ্জগুলো লাগবে, এটা না করে তুমি থরলি কিন্তু এগুলো বসাই দিবা না, ঠিক আছে? আশা করি তোমরা সিস্টেমটা বুঝতে পেরেছো কীভাবে অ্যান্সার করতে হবে। এরপর আমরা এটার যে বিগত সালের প্রশ্নগুলো একটু দেখে নিব। আচ্ছা, এটা দেখার আগে আমরা আরেকটা বিষয় দেখব, যেটা হচ্ছে তোমার উইদাউট ক্লু। হ্যাঁ, উইদাউট ক্লুর ক্ষেত্রে সবসময় আমি একটা কথা বলি যে পরীক্ষা দিয়েছো, উইদাউট ক্লুজে অ্যান্সার করেছো, পরীক্ষার হল থেকে বেরোয় দোস্ত কোনটা কি দিয়েছিস আমাকে একটু দেখা, ঠিক আছে? তো এরকম কাজ করা যাবে না। তো এখানে উইদাউট ক্লুজের ক্ষেত্রে যে কাজটা হয় সেটা হচ্ছে আমাদের এক একজনের কোশ্চেন মানে অ্যান্সারটা ভ্যারি করতে পারে। কারণ একটা ওয়ার্ড, ধরো আমি বললাম যে একদম ইজি একটা জিনিস নিয়ে বুঝাইতেছি, ধরো আমি তোমাকে বললাম যে বিউটিফুল, হ্যাঁ বিউটিফুল, ঠিক আছে? বিউটিফুলের জায়গায় তুমি নাইসও বলতে পারো, ঠিক আছে? ওকে, তাহলে তুমি মানে ধরো সিনোনিমাস যে ওয়ার্ডগুলো এগুলো কিন্তু অ্যান্সার হিসেবে অ্যাকসেপ্টেবল হতে পারে। তো আরেকজনকে জিজ্ঞেস করে তার থেকে শুনে হতাশ হয়ে যাওয়ার কোনো কারণ নেই। তোমার হচ্ছে এটা যদি গ্রামাটিক্যাল এবং স্ট্রাকচারালি ঠিক থাকে এবং ওয়ার্ডটা যদি তুমি ফাংশনালি বসায় থাকো ঠিক মতন, তাহলে তোমার অ্যান্সার হবে, এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কারণ নেই। তাহলে যেটা বললাম, তুমি হচ্ছে প্রথমে পুরো জিনিসটা পড়বা, না পড়ে এখানে থরলি অ্যান্সার বসাবো না। আই রিপিট, আগে পুরো জিনিসটা পড়বা, কী কী বলছে এটা বোঝার চেষ্টা করবা, এটার মেন হিন্ট পয়েন্টটা বুঝবা, এরপর হচ্ছে তুমি একটা একটা করে রেসপেক্টিভলি ইউল অ্যান্সার অল অফ দোজ, ঠিক আছে? তাইলে এটা পড়ে হচ্ছে তুমি অ্যান্সার করার চেষ্টা করবা। আর যে কথাটা বললাম, তোমার সিনোনিমাস অ্যান্সারও কিন্তু কারেক্ট হতে পারে, আর আরেকজনের সাথে না মিললে যে তোমারটা ভুল এরকম কোনো হতাশ হওয়া যাবে না, ঠিক আছে? ওকে, তো এখানে আমাদের যে জিনিসটা ছিল এটা হচ্ছে ফিলিং ইন দ্য ব্ল্যাঙ্কস, এটা হচ্ছে তোমার কি বলে উইদাউট ক্লুজ। হ্যাঁ, উইদাউট ক্লুজ, আগেরটা ছিল উইথ ক্লুজ। এই দুইটা সেগমেন্টে কিন্তু অনেক মার্ক আসে, কিন্তু এগুলো কিন্তু তুমি যদি একটু ভালো মানে কী করতে পারো, একটু ভালো ব্রেনস্টর্ম করতে পারো, তাহলে তোমার জন্য এগুলো অ্যান্সার করা কোনো ব্যাপারই না। আর আরেকটা ট্রিক বলে দিই, সেটা হচ্ছে বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করলে দেখবে প্রচুর রিপিট হয়। হ্যাঁ, তো আজকে যদি আমার কথা বিশ্বাস না হয়, তুমি হচ্ছে একটা পাস পেপারের একটা টেস্ট পেপার নিয়ে তুমি একটু সলভ করার বা হচ্ছে একটু ওলট পালট করে দেখবা যে হচ্ছে তোমার হচ্ছে রিঅ্যারেঞ্জিংয়ের ব্যাপারটা, উইথ ক্লুজের ব্যাপারটা, উইদাউট ক্লুজের ব্যাপারটা, এগুলো হচ্ছে অনেক বেশি মানে টুকটাক রিপিট হইতে দেখা যায়। সো এই জিনিসগুলো পাস পেপারগুলো সলভ করলে তোমার অনেক চাপ মানে অনেকাংশে কমে যাবে। ওকে, এটা হচ্ছে আমাদের যে রিডিং পার্টটার মধ্যে আরেকটা জিনিস আছে লাস্ট, সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জিং। আচ্ছা, আমরা রিঅ্যারেঞ্জিংয়ে এই ব্যাপারটা দেখি যে হচ্ছে আমাদের 10টা রিঅ্যারেঞ্জ নর্মালি হচ্ছে 10 মার্কস থাকে রিঅ্যারেঞ্জিংয়ে। তো এটা হচ্ছে আমরা বরিশাল বোর্ড 17 সালের প্রশ্নটা একটু দেখছি। আচ্ছা, তো রিঅ্যারেঞ্জিংয়ের ক্ষেত্রে আমি আবারও এই জিনিসটা সলভে যাচ্ছি না, আমি জাস্ট বোঝাচ্ছি যে কীভাবে তোমাকে সলভটা করতে হবে। তো অনেকে যে কাজটা করো, শুরুতে হচ্ছে তুমি একটা বক্স করো, হ্যাঁ এরকম একটা বক্স করে এখানে 1 2 3 4 5 6 দিয়ে তুমি হচ্ছে অ্যান্সারটা করে দাও, অ্যান্সার করো, ঠিক আছে? এরপরে তুমি কি করো না, যে বাকি হচ্ছে এই জিনিসটাকে সাজায় সুন্দর মতো একটা প্যারা আকারে লিখো না। তো এটা আসলে আমি সাজেস্ট করবো এটা না করতে, কারণ হচ্ছে এই জিনিসটা লিখবা ইংলিশ পরীক্ষা দিতে মানে একদম 3 ঘন্টার মধ্যে, মানে পুরোপুরি 3 ঘন্টা আসলে খুব একটা আমরা লাগতে দেখি না আর কি। সো তুমি যদি এটার অ্যান্সার করো, তোমার 2-4 মিনিট বেশি লাগবে, কিন্তু হচ্ছে জিনিসটা খুব ভালো দেখাবে খাতাটার। আমি তোমাকে একটা কথা বলি, যেই ইংলিশ খাতাটা যখন তুমি জমা দিবা, এখানে অবশ্যই তোমার ইমপ্রেশনটা ম্যাটার করে, ঠিক আছে? তোমার এই সেগমেন্টেরগুলোর পাশাপাশি তোমার রিটেন সেগমেন্টগুলো ইভ্যালুয়েট করার ক্ষেত্রে তোমার যে টিচার, তিনি অবশ্যই দেখবেন যে তুমি হচ্ছে কতটুকু ডিটেলভাবে অ্যান্সারগুলো করেছো। আমি বলছি না যে এটার উপর মার্ক আছে কি নেই, সেটাতে আমি যাচ্ছি না। আমি বলতেছি যে তোমার হচ্ছে এটা দেওয়ার পাশাপাশি তুমি চেষ্টা করবে নিজের হচ্ছে জিনিসটা ফিল আপ করে দিতে, ঠিক আছে? তো এই জিনিসটাই আমি বলবো। অনেকে হচ্ছে আবার এ প্লাস দিয়ে লিখে, হ্যাঁ A+C+D এভাবেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তবে সবচেয়ে বেশি আইডিয়াল ওয়ে বলবো আমি এটা, কারণ হচ্ছে একটা মিস্টেক হলে নর্মালি 2টা মিস্টেক হবে। রিঅ্যারেঞ্জিংয়ের ক্ষেত্রে একটা মিস্টেক হলে নর্মালি 2টা মিস্টেক হয়। তবে অনেক সময় দেখা যায় যে তুমি যদি ফর্মটা এলোমেলো করে ফেলো, সবগুলোই কিন্তু গোল্লায় যাবে। তো এই জিনিসটা মাথায় রাখবা যে 1 2 3 করলে তোমার মিস্টেক হলেও জিনিসটা তুমি ধরে ফেলার বা করতে সুবিধা হবে, যেটা রেদার দেন তুমি এখানে করো। ধরো তোমার সিটা কাটা গেলো, হ্যাঁ, তাহলে তুমি এখানে কী বসাবা, এখানে আর জায়গা নেই, কিন্তু এখানে যদি তুমি করো এই জিনিসটা তোমার জন্য ইজি হবে, ঠিক আছে? তো এটা করার পরে, এই জিনিসটা লেখার পরে তুমি কি করবা, যে অ্যান্সারটা আছে সেই অ্যান্সারটা হচ্ছে নিচে সুন্দর করে আকারে লিখে দেওয়ার জন্য। আর রিঅ্যারেঞ্জিংয়ের ক্ষেত্রে আরেকটা ট্রিক বলি, সেটা হচ্ছে এইটাও বোর্ড প্রশ্ন। তুমি বোর্ড প্রশ্নে বেশি না, আমি বললাম যে ধরো 30 to 35, হ্যাঁ 30 to 35 যদি তুমি পাস পেপার রিঅ্যারেঞ্জিংয়ের ক্ষেত্রে একটু সলভ করে যাও না, দেখবে যে তোমার মোটামুটি কমন চলে আসছে। আর রিঅ্যারেঞ্জিংগুলো হচ্ছে ধরো
খুব বেশি আমরা ডিফারেন্ট আসতে দেখি না, কিছু কিছু টাইপের রিয়ারেঞ্জ ঘুরে ফিরে আসে, ঠিক আছে? যেমন হচ্ছে তোমার নোবেল প্রাইজ নিয়ে কিছু রিয়ারেঞ্জ আছে, তারপরে হচ্ছে তোমার ফেমাস গ্রিক ফিলোসফার এই হাবিজাবি, তারপর হচ্ছে তোমার নেলসন ম্যান্ডেলা নিয়ে আছে, হ্যাঁ, তারপরে এই যে এটা বললাম, হ্যাঁ, তারপরে হচ্ছে সুলতানের এটা নিয়ে আছে, অনেকগুলা টাইপ আছে যেগুলো হচ্ছে ফ্রিকোয়েন্টলি আমরা আসতে দেখি, ঠিক আছে? তারপর হচ্ছে একটা ইংলিশ বাচ্চা ছেলে, হ্যাঁ, ইংরেজি একটা বাচ্চা ছেলে, সে হচ্ছে বোর্ড বানাচ্ছিল, হ্যাঁ, নেপোলিয়ন তাকে দেখেছিল, এই টাইপের কিছু জিনিস আছে কমন। এই জিনিসগুলো একটু ভালো মতন দেখে গেলে তোমার রিয়ারেঞ্জগুলো ভালো মতন অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? তো এটাই হচ্ছে বিষয়, এটা গেল। আর রিয়ারেঞ্জ যদি কখনো দেখো যে তোমার বোর্ড প্রিভিয়াস যে প্রশ্নগুলো প্র্যাকটিস করে সেটার বাইরে গিয়ে অনেক ক্রিয়েটিভ রিয়ারেঞ্জ যদি চলে আসে, সেক্ষেত্রে তুমি আগে যে কাজটা করবা, পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? কোন জায়গা থেকে শুরু হয়েছে, নর্মালি দেয়ার ইজ বা হচ্ছে ওয়ান্স, হ্যাঁ, এই জায়গাগুলো হচ্ছে আমরা শুরু থেকে ফিগার আউট করি। তো তোমার যদি বুঝতে সুবিধা মানে অসুবিধা হয়, তুমি হচ্ছে প্রথমটা ফিগার আউট করো, এরপর বাকিগুলো একটু পড়ে দেখবা, এরপর কোনটার পর কোনটা হয়। মানে তোমার ব্যাপারটা এমন না যে হচ্ছে সবগুলো হচ্ছে তোমাকে অ্যানালাইসিস করে ইয়ে করতে হবে, তুমি জাস্ট মানে অর্ডারটা যদি মেনটেন করে দেখবে যে অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা আর খুব বেশিক্ষণ থাকবো না, সমস্যা নেই, বোর্ড হওয়ার কারণ নেই। তো এখানে আমাদের হচ্ছে রিঅ্যারেঞ্জিংয়ের ক্ষেত্রে কিছু বিগত প্রশ্ন দেওয়া আছে, তোমরা একটা পাস পেপারেও গেলেও পেয়ে যাবা, আর হচ্ছে অবশ্যই তোমরা তো এটার পিডিএফও পাবা। ওকে, তাহলে এটা গেল তোমার হচ্ছে রিঅ্যারেঞ্জিংয়ের পার্টটা। আচ্ছা, তো আমরা খুব লাস্টে চলে আসছি, আমাদের পার্ট হচ্ছে রিটেন। তো আমাদের রিটেনটা নিয়ে কোশ্চেনের জাস্ট টাইপটা দেখায়, বিগত প্রশ্নগুলো দেখে আমি শেষ করে দিব, ক্লাসটা খুব বেশি দীর্ঘায়িত করবো না। আচ্ছা, আমরা রিডিংয়ের পার্টটা গেল, রিডিং আমাদের হচ্ছে 60 মার্ক ছিল, আর আমাদের হচ্ছে রিটেনে 40 মার্ক কন্টেন্ট করতো, তো এটা হচ্ছে টোটাল 100 মার্ক। তো রিটেনের ক্ষেত্রে আমাদের 3টা জিনিস আসে, ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে আমি আবারও বলছি 3টা জিনিস আসে। এক নম্বর হচ্ছে তোমার গ্রাফ চার্ট, হ্যাঁ, প্রথমে আসে তোমার হচ্ছে গ্রাফ চার্টটা আসে। 2 নম্বরে আসে হচ্ছে তোমার স্টোরি রাইটিং। 3 নম্বরে হচ্ছে তোমার ইনফর্মাল লেটার। তো এখানে গ্রাফ চার্টের মধ্যে তোমার 15 মার্কস থাকে, স্টোরির মধ্যে থাকে 15 মার্কস, ইনফর্মাল লেটারে থাকে 10 মার্কস। তো এটার ক্ষেত্রে আমি জাস্ট কিছু ট্রিক বলেই শেষ করে দিব। তো এই ব্যাপারটা একটু দেখো, এখানে গ্রাফ চার্টের মধ্যে সবসময় যে লাইন গ্রাফ বা বার গ্রাফ আসবে, সরি, সবসময় যে লাইন গ্রাফ বা বার গ্রাফ আসবে বিষয়টা এমন না, এখানে পাই চার্টও আসতে পারে, অথবা হচ্ছে তোমার কিছু ফ্লো টাইপের গ্রাফও আসতে পারে, হ্যাঁ, এই টাইপের কিছু গ্রাফ এমনও আসতে পারে, ঠিক আছে, যে এই টাইপের কিছু গ্রাফও আসতে পারে, এগুলোতে হচ্ছে তোমার পয়েন্ট করা, ইয়ে করা, এই যে এই ব্যাপারটা বললাম, এটা হচ্ছে তোমার লাইন গ্রাফ বা বার গ্রাফ অথবা পাই চার্টও আসতে পারে। তো তুমি একটা জিনিস চেষ্টা করবা, গ্রাফ চার্টের ক্ষেত্রে হুবহু অনেকে কী ভুলটা করো সেটা আমি একটু বলি। সে কি করে, সে হচ্ছে, আচ্ছা, যে কাজটা করে অনেকে, সেটা হচ্ছে সে কী করে, এই যে শুরু থেকে উইকেন্ডস অথবা দ্য গ্রাফ শোজ, হ্যাঁ, এটা কিন্তু তোমরা অনেক বেশি লিখো, দ্য গ্রাফ শোজ। তো এই টাইপের কিছু কমন ফ্রেজ আছে যেগুলো দিয়ে অনেকে শুরু করে, এটা করবা না, হ্যাঁ, একটু ডিফারেন্ট টাইপের ওয়ার্ড চুজ করার চেষ্টা করবা। এখানে তুমি বলবা যে দ্য গ্রাফ রিপ্রেজেন্টস, ঠিক আছে, অথবা দ্য গ্রাফ ইলাস্ট্রেটস, এরকম ফ্রেজ ইউজ করতে পারো। অল্টারনেটিভ ফ্রেজটা আমি তোমাকে একটু দেখাই দিচ্ছি, ঠিক আছে, একটু দেখো। ধরো আমি বললাম যে দ্য গ্রাফ শোজ, আর আরেকজন বললো হচ্ছে দ্য গ্রাফ অ্যাবাভ ইলাস্ট্রেটস। দেখো, এটা হচ্ছে তুমি লিখলা, আর এটা হচ্ছে আরেকজন লিখলো, দেখো দুইটার কোয়ালিটির মধ্যে কত ডিফারেন্স। তো তুমি গ্রাফ চার্টটা শুরু করার ক্ষেত্রে মানে ফার্স্ট ইমপ্রেশন ম্যাটার করে, রিটেনের ক্ষেত্রে অবভিয়াসলি ম্যাটার করে। তো তুমি যদি শুরুতে একটু ভালোভাবে একটা ইমপ্রেশন ক্রিয়েট করে লিখতে পারো, তোমার লেখাটা হচ্ছে অনেকটা মানে ফাংশনাল হইতেছে, তাহলে জিনিসটা একটা গুড লুকিং হবে এবং তুমি ভালো একটা মার্ক ক্যারি করতে পারবা। তো ধরো তুমি লিখলা দ্য গ্রাফ শোজ দিয়ে, তুমি পুরোটা দেখলা যে এখানে এত, এখানে এত, এখানে এত, এটা লিখলা, মানে টিপিক্যালি লিখে চলে গেলা, তাহলে কিন্তু তুমি ওইভাবে ভালো মার্ক পাবা না। কিন্তু আরেকজন লিখলো দ্য গ্রাফ অ্যাবাভ ইলাস্ট্রেটস, এই জিনিসটা, তাহলে এইভাবে শুরু এবং শেষটা কীভাবে করতে হবে, ভালো ভালো অনেকগুলো ফ্রেজ তোমরা একটু বইগুলো ঘাটাঘাটি করলেও পেয়ে যাবা, অথবা তোমরা হচ্ছে গুগলেও পেয়ে যাবা প্রচুর পরিমাণে, হচ্ছে কীভাবে গ্রাফ চার্টগুলো এক্সপ্লেন করার ক্ষেত্রে তোমার হচ্ছে কী কী ওয়ার্ড বা ফ্রেজ আমরা ইউজ করতে পারি যেগুলো দেখতে সুন্দর দেখায়। তো স্টার্টিং আর এন্ডিংয়ের ফ্রেজগুলো হচ্ছে আলাদা করে চিহ্নিত করে রাখবা, যে টাইপেরই গ্রাফ আসুক সবগুলোর ক্ষেত্রে তুমি দ্য গ্রাফ অ্যাবাভ ইলাস্ট্রেটস সবগুলো এইটাই লেখার চেষ্টা করবা, অথবা হচ্ছে দ্য গ্রাফ রিপ্রেজেন্টস, অথবা এইগুলা। তো স্টার্টিং এন্ডিংগুলো ফিক্স করবা, এরপর হচ্ছে বাকিগুলো এভাবেই লিখবা, একটার সাথে আরেকটা, একটার পর একটা লিখবা, কিন্তু মাঝখানে আরেকটা কাজ করার চেষ্টা করবা, দুইটা জিনিসের কম্পেয়ার করবা, তাহলে দেখবা যে তোমার জিনিসটা আরও লেখাটা অনেক বেশি ইমপ্রুভ হবে। ধরো তুমি এটা লিখলা যে এটা এতটুক, এটা এতটুক, হ্যাঁ, এটা এত পার্সেন্ট, এটা এত পার্সেন্ট, বা এটার পোর্শন এত, এটার পোর্শন এত, মাঝখানে তুমি এটা লিখলা যে এটা দেখা যায় যে এটার থেকে এটা এতটুকু বেশি, বা এটার থেকে এটা এতটুকু কম।
বা এটা হচ্ছে পুরো গ্রাফের মধ্যে সবচেয়ে লোয়েস্ট পোর্শন, বা এটা হচ্ছে পুরো গ্রাফের মধ্যে সবচেয়ে, যেমন এই জিনিসটা হচ্ছে আমরা লায়ন শেয়ার বলতে পারি। লায়ন শেয়ার মানে কি? লায়ন শেয়ার মানে হচ্ছে সিংহভাগ, হ্যাঁ, লায়ন শেয়ার মানে হচ্ছে সিংহভাগ। তো এই জিনিসটা হচ্ছে তোমাকে সবসময় ফোকাস করতে হবে, তাহলে তুমি হচ্ছে যে ইন্ডিভিজুয়াল জিনিসগুলো এক্সপ্লেন করার পাশাপাশিও তুমি হচ্ছে প্রতি দুইটা সেগমেন্টের মধ্যে কম্পেয়ার করে করে যাইতে পারো। তাহলে স্টার্টিংটা ভালো করে লিখবা, দুইটা জিনিসের মধ্যে কম্পেয়ার করে করে যাবা, এক্সপ্লেন তো করবাই, কমপ্লেন করে করে যাবা, লাস্ট হচ্ছে এন্ডিংটা খুব সুন্দর মতো দিবা, তাহলে দেখবা যে গ্রাফ চার্টটা তোমার ভালো একটা মার্ক ক্যারি করবে। এখানে আরেকটা বিষয় খেয়াল করি, অনেকে হচ্ছে যখন হচ্ছে অফলাইনে স্টুডেন্ট পড়ে এই জিনিসটা দেখি যে অনেকে হচ্ছে এই জিনিসটা আঁকতে চায় না। তো তোমাকে এখানে পারফেক্টলি যা যা আছে একদম হুবহু এখানে কপি পেস্ট করতে হবে, এটাকে তুলে দিতে হবে এমন না। তুমি জাস্ট গ্রাফটা শেপগুলো মেনটেন করে, ফিগারগুলো মেনটেন করে গ্রাফটা তুলে দিবা, তুলে হচ্ছে এরপরে লেখা শুরু করবা, তাহলে তোমার ইমপ্রেশনটা ভালো হবে এবং হচ্ছে এখানে একটা ভালো একটা মার্ক তুমি ক্যারি করতে পারবা। যাই হোক, তোমরা আসলে এগুলো সম্পর্কে ডিটেলস ইনশাল্লাহ সামনে হচ্ছে আমাদের থেকে অবশ্যই সাপোর্ট পাবা। কিন্তু আজকে যেহেতু কোশ্চেন অ্যানালাইসিস ক্লাস, আমি চেষ্টা করবো অ্যানালাইসিসে চলে যেতে, যতটুকু শর্ট ট্রিকগুলো দেওয়ার চেষ্টা করছি, আশা করি এগুলো বোঝার চেষ্টা করবে। ওকে, এরপরে হচ্ছে আমরা দেখি কোন কোন জায়গা থেকে হচ্ছে গ্রাফ চার্টগুলো আসছে, এগুলো তোমরা বিগত প্রশ্নগুলো একটু দেখে নিবা। ওকে, এখানে হচ্ছে গ্রাফ চার্টের ক্ষেত্রে স্ট্রাকচারগুলো ফলো করতে পারলেই, মানে তুমি স্টার্টিং কীভাবে করবা, এন্ডিং কীভাবে করবা, প্রত্যেকটা পার্ট এক্সপ্লেনেশনের পাশাপাশি মাঝে মাঝে দুইটা কম্পেয়ার করে করে যাবা, যে এটা এটার থেকে বেশি, এটা এটার থেকে কম, হ্যাঁ, এটা ফ্লাকচুয়েট করছে, হ্যাঁ, এটা হচ্ছে সিমিলারলি বাড়ছে, অথবা এটা হচ্ছে অন দ্য আদার হ্যান্ড এভাবে কমতেছে, এই জিনিসটা একটু দেখাবা। আচ্ছা, তো গ্রাফ চার্টের এই গেল পার্ট, আর তোমাদের এখানে পাই চার্টও থাকতে পারে, সো শুধু গ্রাফ প্র্যাকটিস করে পরীক্ষার হলে যাওয়া যাবে না, পাই চার্টও প্র্যাকটিস করতে হবে। এরপর আমাদের রিটেনের আরেকটা মানে সেগমেন্টে আসি, সেটা হচ্ছে আমাদের স্টোরি রাইটিং। তো স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে আমাদের যেই ঘটনাটা ঘটে, আমরা স্কুল লাইফ থেকে ক্লাস 6 থেকে যে জিনিসটা করে আসতেছি, যে কী করতাম, যে 20টা বা 15টা স্টোরি নিয়ে বসতাম, এগুলো সব মুখস্থ করতাম, মুখস্থ করিয়ে পরীক্ষা দিতাম। কিন্তু এইচএসসিতে তোমার এই জিনিসটা লক্ষ্য করবা না, অবশ্যই তোমাকে ক্রিয়েটিভ স্টোরি এখানে দিবে, ঠিক আছে? মানে ওই লেভেলের আগের মতো হচ্ছে তোমার মেমোরাইজিং টাইপ স্টোরি এখানে আসার চান্স খুবই কম। তুমি যদি প্র্যাকটিক্যালি চিন্তা করো, তোমাকে ক্রিয়েটিভ স্টোরি লিখতে হবে। যেমন এখানে লিখলো যে ইসমাইল মিয়া ইজ এন এস্টাবলিশ ফার্মার, যেটা হচ্ছে তুমি হয়তো টিপিক্যাল টাইপের যে স্টোরিগুলো সেগুলো তুমি পাবা না, তোমাকে অবশ্যই এখানে ক্রিয়েটিভ স্টোরি লিখতে হবে। এই জন্য তোমাকে প্রথমে যে কাজটা করতে হবে, ব্রেন স্টর্ম করে নিতে হবে, হ্যাঁ, ব্রেনস্টর্মিং করবা, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার স্টোরির যেই কী করবা, কিসের পর কী আসবে, মানে তুমি ঘটনাটা সাজাইলে এই ঘটনার পরে কোন ঘটনা ঘটবে, ঠিক আছে? এগুলাকে হচ্ছে তুমি করবা, তোমার হচ্ছে স্টেপসগুলো করবা। আর স্টোরিটা অবশ্যই এটা হচ্ছে একটা তোমার প্র্যাকটিক্যাল স্টোরি করার চেষ্টা করবা, হ্যাঁ। ধরো তুমি আকাশ বাতাস টাইপ স্টোরি না লিখে অবশ্যই চেষ্টা করবা এটা একটু রিয়েলিস্টিক যাতে হয়, একটু প্র্যাকটিক্যাল যাতে হয়, তাহলে স্টোরিটাতে ভালো মার্ক গেইন করতে পারবে। আবার বলি, স্টোরি লেখার আগে অবশ্যই 3 মিনিট সময় লাগুক, 4 মিনিট সময় লাগুক, একটু ভাববা যে আমি কী কী লিখবো, মাথার মধ্যে ফাংশন করলে তারপর হচ্ছে তোমার জিনিসটা লিখতে সুবিধা হবে। ব্যাপারটা বুঝতে পারছো? বারবার বলছি যে এখানে স্টেপগুলো ফলো করবা, এরপর হচ্ছে এটা একটু প্র্যাকটিক্যাল, সরি মাই ব্যাড, এখানে ভুল লিখেছে, প্র্যাকটিক্যাল, হ্যাঁ, একটু প্র্যাকটিক্যাল বা রিয়েলিস্টিক লেখা ট্রাই করবা, যাতে হচ্ছে তোমার এই জিনিসটা ভালো একটা মার্ক কন্টেইন করে। আর স্টোরির ক্ষেত্রে যদি জিজ্ঞেস করো ভাইয়া কয় পেজ স্টোরি লিখতে হবে, আমি বলবো তোমার স্টোরিটা ভালো একটা গল্প যদি হয় এবং এটার যদি একটু রিয়েলিস্টিক হয় এবং জিনিসটা দেখতে যদি লুক গুড হয়, তাহলে তুমি ভালো মার্ক পাবা। এটা অবশ্যই তোমার পেজের উপর ডিপেন্ড করবে না, তুমি চেষ্টা করবা হচ্ছে মানে স্ট্যান্ডার্ড যে স্টোরিগুলো, এগুলো হচ্ছে বই থেকে দেখবা যে কীরকম তোমার হচ্ছে ডিটেল থাকে, তো ওই টাইপের তুমি হচ্ছে তোমার ক্রিয়েটিভ স্টোরিটা একটু সাজাবা, পারলে 2-1 লাইন একটু বাড়তে কমতে পারে, সমস্যা নেই, কিন্তু স্টোরিটা অবশ্যই যাতে প্র্যাকটিক্যাল হয় এবং লুক গুড হয়। ওকে, আমরা একদম লাস্ট মোমেন্টে চলে আসছি। এখানে স্টোরির এই যে বিগত বছরের যে প্রশ্নগুলো এগুলো আমরা দেখছি, কিন্তু হচ্ছে স্টোরির তোমাদের বারবারই বলছি ক্রিয়েটিভ স্টোরি আসবে, টিপিক্যাল স্টোরি মেমোরাইজ করে যাওয়ার কোনো দরকার নেই, দেখে নিতে পারো ফর আইডিয়া, ফর কনসেপ্ট, বাট ডোন্ট গো থ্রু দেম অ্যান্ড মেমোরাইজ দেম। আচ্ছা, এটা গেল। এরপর হচ্ছে লাস্ট যে এই যে স্টোরির যেই ধরনগুলো এসছে এগুলো দেখালাম। একদম লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা আসছে আমাদের, এটা হচ্ছে আমাদের ইনফর্মাল লেটার, হ্যাঁ, যেটাতে হচ্ছে ব্রাদার সিস্টার বা আদার্স যে আমাদের আশেপাশের পরিচিত মানুষদের কাছে আমরা ইনফর্মাল লেটারটা লিখি। ছোটোবেলা থেকে তোমরা ইনফর্মাল লেটারটা লিখছো। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিছু কথা বলবো, ইনফর্মাল লেটার লেখার ক্ষেত্রে অবশ্যই তোমার উপরের যে ব্যাপারগুলো মেনটেন করবা, অবশ্যই স্টাম্পটা আঁকাবা। অনেকে কী করো, হচ্ছে ইনফর্মাল লেটারটা দাও, কী করো এখানে হচ্ছে এগুলো ঠিকমতো লিখো না, এখান দিয়ে হচ্ছে 2-3 লাইন লেখার পর হচ্ছে লাস্টে যে নো মোর টুডে বা বিদায় একটা সম্ভাষণ থাকে, তুমি প্রথমে চেষ্টা করবে এই পোর্শনটা দিতে, এরপর তোমার বডিটা দিবা,
এরপরে তোমার সম্ভাষণটা দিবা যে আজ আর নয়, পরবর্তীতে দেখা হবে বা এরকম কিছু একটা, পরবর্তীতে ডিসকাশন হবে এরকম কিছু একটা। তারপর সুন্দর মতো স্টাম্পটা আঁকায় পেন্সিল দিয়ে স্টাম্পটা আঁকাই দিবা, ঠিক আছে? নট নেসেসারিলি পেন্সিল দিয়ে আঁকাইতে হবে এমন না, সুন্দর করে স্টাম্পটা আঁকাবো। তবে পেন্সিল দিয়ে আঁকাইলে এটা হচ্ছে লুকস গুড। ফ্লো চার্ট আর এই স্টাম্পটার ক্ষেত্রে পেন্সিল ইউজ করার ট্রাই করবো, তবে না ইউজ করলেও কোনো সমস্যা নেই। বাট যে জিনিসটা লুক গুড এটা তোমাকে বললাম। তো মানে হচ্ছে ক্লাসটা দীর্ঘায়িত করবো না, এতটুকুই বলবো যে তুমি হচ্ছে ইনফর্মাল লেটার লেখার ক্ষেত্রে, যে ইনফর্মাল লেটার, এই যে টাইপের ইনফর্মাল লেটারগুলো এগুলো লেখার ক্ষেত্রে তোমাকে টাইপটা দেখবা, হ্যাঁ, এটা কীভাবে লিখতে হয় এই জিনিসটা একটু ফলো করার ট্রাই করবা। এতটুকু আশা করি তোমার হয়ে যাবে। ফরম্যাটটা ভালো করে দেখলে তুমি স্টোরি ডেভেলপ করতে পারবে যে কী ব্যাপার নিয়ে লিখতে বলছো। অবশ্যই এখানে ইনস্ট্যান্ট ব্যাপার নিয়ে চিন্তা করতে হবে, এটাই হচ্ছে বিষয়। তো আমি আবারও বলছি, যে এই পার্টগুলো বললাম এগুলো হচ্ছে একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, হ্যাঁ, এই মনোযোগ দিয়ে খেয়াল করে প্রয়োজনে ক্লাসটা আবারও দেখতে পারো, এটা হচ্ছে বিষয়। তো আমাদের ক্লাস আজকে ক্লাসের ক্ষেত্রে আমরা লাস্ট মোমেন্টে চলে আসছি। ইনফর্মাল লেটারের কয়েকটা টাইপ যেগুলো এসছে এগুলো আসলে রিপিট হতে দেখা যায়, হ্যাঁ, এই যে যেমন 24 সালে একটা আসছে, এই সেম প্রশ্নটা 23 সালে আসছে, এই ব্যাপারগুলো এগুলো রিপিট হতে দেখা যায়। আচ্ছা, তো এগুলো হচ্ছে তুমি বিগত প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করবে, তাহলে আশা করি পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এগুলো হচ্ছে তোমার ইনফর্মাল লেটারের টাইপ। তো আমরা দেখতে দেখতে ক্লাসের একদম লাস্ট পর্যায়ে চলে আসলাম। আমি চেষ্টা করেছি ক্লাসটা হচ্ছে তোমাদেরকে যত ইন শর্টে ডিটেলগুলো বুঝাই দেওয়া যায়, যেহেতু আসলে দীর্ঘক্ষণ অনলাইনে মনোযোগ ধরে রাখাতে একটু কষ্টকর। তো চেষ্টা করলাম প্রশ্নের ধরনগুলো বুঝাইতে, আর হচ্ছে একই সাথে তোমাদের কী কী টাইপের প্রশ্ন আসে এই ব্যাপারটা বোঝানোর। তো জানি না কতটুকু সাকসেসফুল হয়েছি, তবে আমার সবসময় একটা কথা বলার থাকবে যে তোমার রিটেন সেগমেন্ট আর হচ্ছে রিডিং সেগমেন্ট, এই দুটো সেগমেন্টের প্রিপারেশন কিন্তু একদম কমপ্লিটলি আলাদা। রিডিং সেগমেন্টটা তুমি হচ্ছে পড়ে মানে বিগত প্রশ্নগুলো অ্যানালাইসিস করে করতে পারবে, কিন্তু রিটেনের ক্ষেত্রে তোমাকে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, এই জিনিসটা সবসময় মাথায় রাখবা। তো আমাদের যে কোশ্চেন, বিগত বছরের যে কোশ্চেন অ্যানালাইসিস যে ক্লাসগুলো, এগুলো ধারাবাহিকতা চলতে থাকবে এবং আশা করি তোমার সবগুলো ক্লাসেরই ধারাবাহিকভাবে হচ্ছে লাইভ ক্লাস পেয়ে যাবা। তো এতক্ষণ তোমাদের সাথে থেকে আশা করি কিছু শেখাতে পেরেছি কিনা জানি না, তবে আশা করি তোমরা উপকৃত হয়েছো। তো তোমাদেরকে এতটুকুই বলার থাকবে যে প্র্যাকটিস করবা, অবশ্যই রিটেনগুলো যেগুলো আছে লিখে প্র্যাকটিস করবা। আর পরীক্ষার আগে তোমার হচ্ছে তোমরা অনেকেই মডেল টেস্ট দাও, এগুলোর আগে হচ্ছে তোমরা চেষ্টা করবা নিজে নিজে হচ্ছে টাইম মেনটেন করার, যে আমার প্যারাগ্রাফের জন্য আমি কতটুকু টাইম রাখবো, আমার হচ্ছে তোমার গ্রাফ চার্টের জন্য কতটুকু টাইম রাখবো, স্টোরির জন্য কতটুকু টাইম রাখবো, এগুলোর একটা আইডিয়াল টাইম মেনটেন করতে। তাহলে তোমার টাইম মেনটেন করলে হবে কি, তোমার হচ্ছে লেখাগুলো দ্রুত শেষ করতে এবং এফিসিয়েন্টলি শেষ করতে সুবিধা হবে। তো আশা করি তোমাদের সাথে পরবর্তীতে কোনো ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। শুভরাত্রি, আসসালামু আলাইকুম।